নমস্কার। মা শ্মশানকালী মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে উপস্থিত দর্শক মণ্ডলী এবং আয়োজক কমিটির সমস্ত সদস্যগণকে পরশমণি যাত্রায়ণের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। একটি আনন্দ সংবাদ, আমাদের আরও একটি যাত্রা সংস্থা নয়নমণি অপেরার এবছরের চ্যালেঞ্জ সৃষ্টিকারী যাত্রাপালা, উৎপল রায় রচিত, যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার নির্দেশিত, ভিলেন টাইগার বাবলু পড়িয়া ও গায়িকা নায়িকা মিস অনন্যা চ্যাটার্জি ও বলিষ্ঠ নট সুনীল সুন্দর অভিনীত পদ্ম পাতায় ভাসছে পরি। পদ্ম পাতায় ভাসছে পরি। আরেকটি ঘোষণা, যে কোনো যাত্রা দল বাউল অর্কেস্ট্রা হাঙ্গামার জন্য, বায়নার জন্য যোগাযোগ করুন লক্ষ্মীকান্ত প্রধান, নীলা। নাটক শুরুর পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা। যে সমস্ত খুঁটিতে মাইকের হর্নগুলি বাঁধা আছে, দয়া করে কেউ হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আপনাদের নাটক শুনতে ও আমাদের শোনাতে অসুবিধা হতে পারে। কমিটির কাছে একটি বিশেষ অনুরোধ, যাত্রা চলাকালীন আপনাদের প্রচার মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। প্রয়োজনে সাজঘরে ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ রাখবেন। সাজঘর থেকে মঞ্চে যাওয়ার রাস্তাটি পরিষ্কার রাখবেন। আরেকটি দোকানদার ভাইদের কাছে অনুরোধ, দয়া করে আপনাদের বড় বড় এলইডি লাইটগুলো বন্ধ করে রাখবেন। নাটকের শেষ দৃশ্য শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ আসন ত্যাগ করবেন না। ঘোষণাগুলি এখানে শেষ হলো। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বরবংশ দেবের পাদপদে প্রণাম জানিয়ে উপস্থিত দর্শক মণ্ডলী আশীর্বাদ মাথায় নিয়ে পরশমণি যাত্রা ইউনিটের আজকের পালা প্রযোজনা হোম মিনিস্টার বৌমা, রচনা মঞ্জিল ব্যানার্জি, নির্দেশনায় যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার, আলোধ্বনি ডিসাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে দীপেন্দ্র কৃষ্ণ জানা ও মিস্টার রোমিও, আবহ মাখন মাইতি ও উপেন রাউত, নৃত্যে মিস সাগরিকা, শ্রেষ্ঠাংশে বলিষ্ঠ নরমলয় নাগ, গ্রামার কুইন মিশরাঙ্গা, প্রতিভাময় বিপাশা মান্তি, হাসির অ্যাটম বম চঞ্চল কুমার, ব্লহট মিশরিয়া, নবাগত রামবাবু ও নরমণি গরম ভিলেন কুমার ঝন্টু। শুরু করতে চলেছি উদয় ভানু যারা প্রতিষ্ঠিত, চন্দন যারা, চঞ্চল যারা প্রযোজিত, পূজারি এন্টারপ্রাইজ নিবেদিত, গ্রামার কুইন গায়িকা নায়িকা সাগরিকা চ্যাটার্জি অভিনীত ও সুদর্শন গায়ক নায়ক সুব্রত সরকার অভিনীত আজকের যাত্রাপালা ষড়যন্ত্রের সংসার, পার্লামেন্টে নিন্দুকের করি না ক্ষমা, ন্যায়ের ঝান্ডা হাতে নিয়ে করব শাসন। হোম মিনিস্টার বৌমা, হোম মিনিস্টার বৌমা, হোম মিনিস্টার বৌমা। বন্যা বন্যা বন্যা। কোথায় বন্যা স্যার? আপনি এই থানাতে আসার পর এখানে শুধু খরা খরা খরা। ইউ স্যার, আজ 2 মাস হয়ে গেল আমি এই থানাতে পোস্টিং হয়ে এসেছি। প্রথম দিন থেকে দিনে অন্তত 50 বার বন্যা বলে মেয়েটার নামে থানাতে অবজেকশন দায়ের করা হয়েছে। তার উপর গোদের ওপর বিস্ফোরা বন্যার ভাই কেলেঙ্কারি। না মানে স্যার, এই খাকি পোশাকটা কি জন্য পরে আছেন বলুন তো? কেন স্যার? ডিউটি করার জন্য। কিরকম ডিউটি করছেন স্যার? যে সাধারণ একটা মেয়েকে ধরে আনতে পারছেন না। কোন মেয়েটা স্যার? কোন মেয়েটা? হাউ স্ট্রেঞ্জ! সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, বন্যা বলে চিটিংবাজি মেয়েটা আর ওর ভাই কেলেঙ্কারিকে ধরতে আপনাদের আর কতদিন সময় লাগবে বলতে পারেন? আর বলবেন না স্যার, আর বলবেন না। ছেলেটা আর মেয়েটা এক নম্বরের পাজির পায়জারা স্যার। কখন যে কি রূপে চিটিংবাজি করে ধরা মুশকিল। তাছাড়া দুষ্টের দমন আর শিষ্টের পালন হচ্ছে ওদের কাজ। তাই না? হ্যাঁ স্যার, ওই পালপাড়ার গরিব কুমার অভয় পালের মেয়ের বিয়েতে নগদ 20,000 টাকা সাহায্য করেছে। তাছাড়া গরিব মানুষের দুঃখ দুর্দশা ভাগ করে নেওয়া হচ্ছে ওদের ধর্ম। তাই বলে আমি পুলিশ অফিসার হয়ে ওদের চিটিংবাজি করাটাকে তো আর সাপোর্ট করতে পারি না। তাছাড়া আইনের চোখে এটা অপরাধ। হ্যাঁ স্যার, এটা অবশ্য ঠিক। শুনুন, আমি আপনাকে 72 ঘন্টা সময় দিলাম। এই সময়ের মধ্যে আপনি যেভাবে হোক বন্যা আর কেলেঙ্কারিকে আমার সামনে আপনি হাজির করবেন। হাজির স্যার, আমি সশরীরে হাজির। আপনি তাহলে? আরে না স্যার, আমি কোনো কেলেঙ্কারি করে এখানে আসিনি। আমি তো একজন নিষ্পাপ ভালো মানুষ। অধমের নাম মহিম ঘোষাল, একেবারে শান্তমা। আপনি তাহলে মহিম ঘোষাল? আগে হ্যাঁ স্যার, লোকে তো তাই বলে। তা স্যার, এই অধমকে থানায় কেন ডেকে পাঠিয়েছেন স্যার? আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। আজ্ঞা হোক স্যার। আচ্ছা, ঘোষপাড়ায় মোদির ঠেকটা কি আপনার?
ছি ছি ছি, কি যে বলেন স্যার, গঙ্গা জল ছাড়া আমি কোনো জলীয় পদার্থ চিনি না, আর আমি চালাবো কিনা মদের ঠেক, আর ফুল আর ফল ছাড়া আমি কিছু চিনি না স্যার। তাহলে মদের ঠেকটা কার? সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, এটা তো আপনাদেরই কাজ, আপনারাই খুঁজে বার করুন। ওকে, আপনি এখন আসতে পারেন। সে কি স্যার, সামান্য একটা প্রশ্নের জন্য আপনি আমাকে থানায় ডেকে পাঠালেন? আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু তার আর কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা আপনি মনে রাখবেন, আমি যতদিন এই থানাতে আছি, এই এলাকায় কোনো 2 নম্বরই কাজ আমি করতে দেব না। ও হ্যাঁ, আমার কাছে এও খবর আছে, এই এলাকায় 2 নম্বরই কাজের পেছনে আপনার হাত আছে। আর তো কোনো প্রমাণ নেই স্যার। তার মানে? রটনা স্যার, রটনা। আজকের দিনে ভালো মানুষের পেছনে অনেক শত্রু স্যার। স্যার, গুজবে কান দেবেন না স্যার। আমি গুজবে কান দিই না, বেআইনি কাজে আইনের হাত ধরে আমি হাত করা পড়াই। ভালো, খুব ভালো। পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় আপনার মতো পুলিশ অফিসার তো প্রয়োজন। তাহলে স্যার, এখন আমি আসি স্যার। ইয়েস, ইউ মে গো। কি স্যার, আপনি আমাকে গো বলে যেতে বলছেন, আমি কিন্তু আপনাকে বাই বলে যাচ্ছি স্যার। আর যাবার সময় একটা কথা বলে যাচ্ছে, শুনেছি আপনি ডাক সাইডের পুলিশ অফিসার, যখন তখন যেখানে খুশি ঢিল মারেন, একটু সামলে মারবেন স্যার। এতদিন মানুষের গায়ে ঢিল মেরেছেন, তাই কিচ্ছু হয়নি। ওই মৌচাকে ঢিল মারলে কিন্তু মধু নয়, বিষ ভর্তি হলে মৌমাছিটা বেরোবে। আমি মহিম ঘোষাল, একেবারে শান্ত মা। মিস্টার দত্ত, ইয়েস স্যার। আপনি তো এই থানার পুরনো লোক, আপনি নিশ্চয়ই মিস্টার মহিম ঘোষালকে ভালোভাবে চেনেন। হ্যাঁ স্যার, উনি হচ্ছেন শিল্পপতি স্বদেশ সেনের দ্বিতীয় পক্ষের চালক। স্বদেশ সিং? ইয়েস, ওই মহিম বাবু তো এখন উনার সমস্ত ব্যবসাপত্র দেখাশোনা করছেন। বিখ্যাত শিল্পপতি স্বদেশ সেনের ব্যবসা দেখাশোনা করেন মহিম ঘোষাল। কিন্তু বন্যা আর কেলেঙ্কারি ওর লোক নয় তো? হয়তো হবে, আমাকে সবকিছু রহস্য জানতেই হবে, তদন্ত করে দেখতে হবে। বিখ্যাত শিল্পপতি স্বদেশ সেন তিল তিল করে ব্যবসা তৈরি করলেও আজ কেন সে অসুস্থ? স্যার, ওষুধটা খেয়ে নাও বলছি। না না না, আমি ওষুধ খাবো না, খাবো না, খাবো না। নিয়ে যাও ওই ওষুধ, আমি খাবো না। নিয়ে যাও ওষুধ, নিয়ে যাও। না বললে কি চলে? ওষুধ না খেলে সুস্থ হবে কি করে? বললাম তো আমি ওষুধ খাবো না। আমি জানি আমাকে পাগল সাজিয়ে আমার সমস্ত সম্পত্তি ওই মহিম ঘোষাল তছনছ করবে বলে ঠিক করেছে, কিন্তু না, আমি তা কিছুতেই হতে দেব না। এসব তোমার ভুল ধারণা। তোমার শরীর খারাপ, তাই এই সব মনে হচ্ছে। না না, আমার শরীর ঠিক আছে, আমি ওষুধ খাবো না। নিয়ে যাও ওই ওষুধ, নিয়ে যাও, আমি ওষুধ খাবো না। সে কি? তাহলে মহিম বাবু আরে কি হয়েছে বিমলা? আরে বাবা, এত চেঁচামেচি কিসের? ওষুধ খেতে চাইছে না। এই ঠিক সময় ওষুধ না খেলে ডাক্তার বাবু বলে দিয়েছেন ওষুধে কোনো কাজ হবে না। কি করে হয় বিমলা? এই ওষুধে কাজ না হলে যে আমার কাজটা হবে না জামাই বাবু। একে বলেন, ওভাবে তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন? আরে নিন জামাই বাবু, ওষুধটা খেয়ে নিন। না, আমি ওষুধ খাবো। কেন খাবেন না? ওই ওষুধ খেতে আমার ভালো লাগে না। ওই ওষুধটা খেলে সারা শরীরটা অবশ হয়ে যায়, আমার প্রচন্ড ঘুম আসে, মনে হয় শরীরের ভেতর আগুনটা দাও দাও করে জ্বলে ওঠে। কিন্তু জামাই বাবু, এই ওষুধটা না খেলে যে আমার মাথায় দাও দাও করে আগুনটা জ্বলে উঠবে, মাথা গরম হয়ে গেলে আমি সারা নিজেকে ঠিক রাখতে পারি না। জামাই বাবু, ওষুধটা খেয়ে নিন, অবাধ্য না হয়ে ওষুধটা খেয়ে নিন। বললাম তো আমি ওষুধ খাবো না, খাবো না, খাবো না। মহিম ঘোষাল বোধ হয় আর সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে পারবে না। এত করে বলছে ওষুধটা খেয়ে নিন, তবু আপনি খাচ্ছেন না। এবার কিন্তু এই ছুরি নিয়ে আমি। না
না, তুমি আমাকে মেরো না মহিম, আমাকে মেরো না। আরে না না, এই ছুরি দিয়ে আমি তোমাকে মারবো না। আরে বাবা, এটা তো আমার ফল কাটা ছুরি, এই ছুরি দিয়ে না মেরে তোমাকে আমি। আচ্ছা মহিম, মঞ্জুকে বিয়ে করার পর থেকে একটু একটু করে ওষুধ খাইয়ে আমাকে অকেজ করে দিচ্ছ। কোম্পানির চেয়ারটা থেকে আমাকে সরিয়ে দিয়ে বসেছো তুমি, সম্রাটকে করেছো মাতাল, আমার গর্ভধারিণী মাকে করেছো এবারে ঝি চাকরানি। বলো মহিম বলো, এরপর তুমি কি চাও? আমি কি চাই এত তাড়াতাড়ি আমি তোমাকে বলবো না সদস্যেন, তবে এই মুহূর্তে আমি চাই তুমি ওই ওষুধটা খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, যাও। শুধু মুখের কথায় তোর জামাই বাবু ঘুমাবে না মহিম। দিদি, এই চাবুকটা দিয়ে আদর করে ওকে ঘুম পাড়াতে হবে। দিদি। এই নে। Right, Sadasen, you are paying to car. এই না হলে সতী সাধ্বীর স্ত্রী, তোমরা লক্ষ্মী হয়ে সংসারে এসে সংসারের সার মুছে অলক্ষ্মীর মতো সংসার ভেঙে দাও। তোমরা তোমরা এই যুগের অন্নপূর্ণা তো, তাই পতিকে পরম গুরু মনে করে তার মুখে অন্ন তুলে দাও না, বরং পতিকে গৃহপালিত গরু মনে করে তাকে চাবুক মারার জন্য ভাইয়ের হাতে চাবুক তুলে দিতে পারো। যত বড় মুখ নয় তত বড় কথা। দিদি, অভিশপ্ত তুলসী গাছ, এই জন্যই কুকুর তোমার মাথায় পেচ্ছাপ করে। দিদি, জানোয়ারটাকে চাবুক মেরে ঘুম পাড়িয়ে দে। ওই বলো বল শালা, ওষুধটা খাবে কিনা? খাবে কিনা? বল ওষুধটা খাবে কিনা? হাগ মহিম বাবু, কে করছেন কি? সেখানে মহিম, দিদি, এ তো দেখছি স্ত্রীর চেয়ে একটা কাজের লোকে দরদারি বেশি। এখানে কোনো দরদের প্রশ্ন আসছে না, প্রশ্ন আসছে মানবতা। ওঠো আর অবাধ্য হয়ে না। চাবুকের মার খেয়ে যন্ত্রণা পাওয়ার চেয়ে ওষুধ খেয়ে যন্ত্রণা ভুলে থাকা অনেক ভালো। এই নাও, ওষুধটা খেয়ে নাও। না না না, আমি ওষুধ খাবো না, ওষুধ খাবো না। কি হলো? এখানে ঢেকির মতো দাঁড়িয়ে না থেকে যাও, জোর করে ওকে ওষুধটা খাও। চলো ভেতরে গিয়ে ওষুধটা খেয়ে নেবে। না, চলো। আমি ওষুধ খাবো না। ওই ওষুধটা খেলে আমার শরীরটা প্রচন্ড অবশ হয়ে যায়, আমার ঘুম আসে। তা বেশ তো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব, তুমি স্বপ্ন দেখতে দেখতে আমার কোলে ঘুমিয়ে পড়বে। স্বপ্ন? স্বপ্ন আমি আগেও দেখতাম গো, এখন আর দেখি না। কথায় আছে ভোরের স্বপ্ন সত্যি হয়, কিন্তু আমার দেখা একটাও স্বপ্ন সত্যি হয়নি। তাই আর আমি স্বপ্ন দেখবো না। তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে স্বপ্ন দেখার নামে আমাকে আর দুঃস্বপ্ন দেখিও না গো, আমাকে আর দুঃস্বপ্ন দেখিও না। দাঁড়াও, একা যেও না, পড়ে যাবে, আমি যাচ্ছি। দাঁড়াও বিমলা, আমার মনে হয় জামাই বাবু কয়েকদিন ওষুধ না খেয়ে পাগলের মতো কথা বলছে। আমার মনে হয় জামাই বাবুকে আগের মতো ওষুধগুলো ঠিক করে খাওয়ানো হচ্ছে না। একটা কথা কান খুলে শুনে রাখো বিমলা, আমার অবাধ্য হলে আমি কিন্তু মানুষ থাকি না, একটা হিংস্র জানোয়ার হয়ে যায়। আশা করি তুমি আমাকে জানোয়ার হতে বাধ্য করবে না। আপনাকে মানুষ বলে ভাবতে আমারও ভারী অবাক লাগে। হ্যাঁ? আমি আপনাকে একটা কথা বলে যাই, মনে রাখবেন। বন থেকে জানোয়ারকে তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে কোনোদিনও বনকে ভোলানো যায় না। আপনি জানোয়ার জানোয়ারই থাকবেন, মানুষ হবেন না, মানুষ হবেন না। চাই না মগো রাজা হতে, চাই না মগো রাজা হতে,
রাজা হওয়ার লোভ নাই মাগো বেলা দিদি তোর মুখের উপর এতগুলো কথা বলে গেল, তুই কিছু বললি না, আবার তুই গান গাইছিস। আরে কি করব দিদি, বিধবা কাজের মেয়ে, তার উপর শালা বয়সে একেবারে বুড়ি। শালা ছড়ি হলে কিছু একটা করা যেত। দিদি সম্রাটের খবর কি? সম্রাট পাগল কিতনা मेरे पास है, मेरे जीवन में फिर भी प्यास है। सागर कितना मेरे पास है, मेरे जीवन में फिर भी प्यास है। ये प्यास भरी जीवन थोड़ा अमानुष बना के छोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ है सोरा। एक भले मनुष्य को अमानुष बना के छोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ है सोरा। बर्बादी की तरफ কি সম্রাট, তুই সাত সকালে মদ খাচ্ছিস? ওমা তাতে কি হয়েছে দিদি? আরে বাবা, রামায়ণ মহাভারত কিংবা কোনো ধর্ম লেখা নেই দিদি যে শুধু রাতের বেলায় মদ খেতে হয়। ভাগনা, তোমার কোনো চিন্তা নেই, তুমি সকাল বিকাল সারা দু বেলাই চালিয়ে। তুই কি বলছিস দিদি? সম্রাট সাত সকালে মদ খেয়ে সারা পাড়াতে ঘুরে বেড়াবে, এতে সেনবাড়ির সম্মানে হাত পড়বে দিদি। আফটার অল ও সেনবাড়ির ছেলে। মাগো, বংশ মর্যাদার মেকি আভিজাতের আগুনে তোমরা জ্বললো, আমি কিন্তু জ্বলি না। কারণ আগুন ছাইকে তৈরি করে, ছাইকে কখনো আগুন জ্বালাতে পারে না। আমি তো সেই ছোট্টবেলা থেকে সংসার রাজনীতির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে মা। আমার মুখের সামনে দাঁড়িয়ে মাতলামি করতে তোর লজ্জা করছে না? আমি না তোর মা। আসলে মা। যে মহিলা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে, সমাজ তাকে বলে মা। বলো মা, বলো, তুমি কি আমাকে গর্ভে ধারণ করেছো? অসহ্য গর্ভ যন্ত্রণা সহ্য করে তার সন্তানের সঙ্গে চন্দ্র সূর্যের পরিচয় করিয়ে দেয়, সমাজ তাকে বলে মা। বলো মা, বলো, তুমি কি সেই যন্ত্রণা ভোগ করেছো? যে মহিলা বুকে দুধ খাইয়ে তার সন্তানকে বড় করে তোলে, সমাজ তাকে বলে মা। বলো মা, বলো, তুমি কি সেই দুধ আমাকে খাইয়েছো? খাওনি মা, তুমি সেই দুধ আমাকে খাওনি। তাহলে কোন অধিকারে মাতৃত্বের দাবিদার হতে চাইছো? এ তুই কি করলি দিদি? এত বড় ছেলের গায়ে তুই হাত তুললি? কে কার গায়ে হাত তুললো মামা? আরে তোর মা, তোর দাদা মদ খেয়েছে বলে ওর গালে একটা চড় মেরেছে রে। হায় হায়। কি দাদা, তুই আবার মদ খেয়েছিস? তখন আমি মদ খেতে বারণ করেছিলাম। পারি না রে বোন, পারি না। কারণ আমি মদ না খেলে একটা অপক্ত যন্ত্রণা যে সবসময় আমাকে কুড়ে কুড়ে খায়। তাই তো সারাদিন মদে বুধ হয়ে থেকে সমাজ থেকে দূরে থাকি, দূরে, বহু দূরে।
যেখানে অবজ্ঞা নেই, অনাচার নেই, নেই ষড়যন্ত্র, নীল আকাশে চক্রান্তের কালো মেঘ, আছে শুধু কিছু না বোঝার আনন্দ। তাই তো সেন বাড়ির সম্রাট সেন নিজের ঠিকানা ভুলে খবরকে কবর দিয়ে অন্ধকারে আস্তে আস্তে হারিয়ে যেতে যেতে গিয়ে ওঠে ডুবা सूरज फिर से निकले रहता नहीं अंधेरा मेरा सूरज कब का डूबा देखा न मैंने सवेरा उजालों ने साथ मेरा छोड़ा अमानुष बना के छोड़ा दिल ऐसा किसी ने मेरा तोड़ा बर्बादी की तरफ है समोरा बर्बादी की तरफ है समोरा। দাদার প্রতি অত্যাচার তোমাদের যে হারে বেড়ে চলেছে তাতে ফল যে কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। অত বুঝে কাজ নেই, তুমি ছোট ছোটর মতোই থাকবে। আর একটা কথা ভালো করে মনে রাখবে, আমি আর তোমার মামা যা করছি তোমার ভালোর জন্যই করছি। আমার ভালো করছো, ক্ষতি নেই, কিন্তু খেয়াল রাখো মামা, আমার ভালো করতে কি কারোর জন্য ক্ষতি করে বসো না। চলি, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। দিদি কি বুঝছিস দিদি? বুঝেছি, খেলাটা খুব মেপে খেলতে হবে দিদি। যাক, তোর সঙ্গে আমার একটা গোপন কথা আছে। গোপন কথা? হ্যাঁ, সিন্ধুক পরিষ্কার করতে গিয়ে আমি এই উইলটা খুঁজে পেয়েছি। হ্যাঁ, তোর জামাই বাবুর হাতে লেখা আমাদের মৃত্যু বান। আরে কি লেখা আছে এই উইলে? আছে, আমি সেই সাধে সেন সজ্ঞানে আমার কাছে আয়, কেউ শুনে ফেলবে। দিদি এসব তুই কি বলছিস? কি বলছিস? তোর কথা মতো সতীনের ছেলেকে ঠকে নিজের মেয়ের নামে সমস্ত সম্পত্তি করার জন্য অনেক কাঠ খড় পোড়াচ্ছি, কিন্তু সব আশায় ছাই ঢেলে দিয়েছে এই উইলটা। যদি বিশ্বাস না হয় তাহলে নিজের চোখেই দেখ। কিন্তু এ কি করে সম্ভব? তাহলে এতদিনের পরিশ্রমটা যে আমার ব্যর্থ হয়ে যাবে। আরে কি ব্যর্থ হয়ে যাবে গুরু? একেবারে ভেঙে পড়েছো, কারণটা কি? না রে নন্দ, ভেঙে আমি পড়িনি সাদা, শুধু ভাবছি রে, ভাবছি। ভাবছো? কি ভাবছো? সমস্যাটাকে শুনতে পারি? সমস্যা? হ্যাঁ, তাহলে আমি সমাধান করার চেষ্টা করতাম। তাহলে শোন, এই মুহূর্তে আমার একটা চিটিং বাজ মেয়ে লাগবে, এনে দিতে পারবি? চিটিং বাজ মেয়ে? যে টাকার জন্য 1 বছরের কন্ট্রাক্টে সম্রাটকে বিয়ে করবে, তারপর বছর শেষ হয়ে গেলে সারা সোজা বাড়ি চলে যেতে পারবে। কিন্তু কেন? রহস্য প্রকাশ। বল, এনে দিতে পারবি এরকম কোন মেয়ের ঠিকানা? এতে কোনো গন্ডগোল হবে না তো? যা করবি একটু ভেবে চিন্তে করিস। তোমার কোনো চিন্তা নেই দিদি, এই মহিম ঘোষাল শালা সাংঘাতিক ছিল। একবার যদি ওই মেয়েটাকে রাজি করিয়ে সেন বাড়ির বউ সাজিয়ে আনতে পারি, তাহলে শালা টেক্কা ফেলে বাজি আমি জিতব। তাহলে আমি তোমাকে একটা মেয়ের ঠিকানা দিতে পারি বস। এই দিতে পারবি? হ্যাঁ, হাইট ফ্যান্টাস্টিক, স্লিম ফিগার, কুচকুচে কালো চুল, টানে টানে চোখ, বাঁশির মতো নাক, আর সবশেষে কমলা লেবুর মতো ঠোঁট। এই 1 মিনিট দাঁড়া, শালা একটু আপেল খাই, বুঝলি? ওই কোথায় পাওয়া যাবে তাকে? ওই নাইট ব্লু ভিউ হোটেল, যার মালিক নিশিকান্ত আর ওকে চালায় ভোলা মন্ডল। আমাকে মালিককে জ্বালায় তা জেনে আমার কোনো দরকার নেই, আমার শুধু প্রয়োজন ওই মেয়েটাকে। তুমি ওখানে যাও নাকি? না 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 না, আগে যেতাম না, সত্যি বলছি। এখন ওই মেয়েটাকে দেখার জন্য আমি ওখানে যাই। মেয়েটা ওখানে কি করে রে? কিচ্ছু করে না বস, মনটাকে একেবারে রঙিন করে দেয়। আরে তাহলে চল। কোথায়? কেমনে রঙিন হতে ওই ব্লু ভিউ হোটেলে। তুমি নিশ্চিন্তে থাকো দিদি, ওই মেয়েটাকে যদি আমি একবার রাজি করাতে পারি, তাহলে এই সেন বাড়িটা তোমার হাতের মুঠোয় থাকবে। এই মহিম ঘোষাল যা পরিকল্পনা করে তাই হয় দিদি।
তোমার পরিকল্পনার পরিটাকে আমি এমনি করে উড়িয়ে দিয়ে তোমাকে আমি কল্পনার জালে জড়িয়ে দেব। দেখা আমার দানব বাজি আমি জিতবই। সারা আমি বলে দিচ্ছি আজকে রাত্রে তোর মালে টেকে আসার কিছু নেই। তুই বললেই হলো কেন জমবে না বা? আবে কি করে জমবে গুরু? সারা সব সময় তো লোডশেডিংই চলছে। তাতে কি হয়েছে? সারা করে 440 ভোল্ট নিজেই চলে আসবে। 440 ভোল্ট? বুঝলে না, ধাওয়ার 440 ভোল্ট মানে কি? আলোর রোশনাই। দেখিস ঠিক আছে, কিন্তু ডোন্ট টাচ, বিপদ হয়ে যাবে। কার কথা বলছো গুরু? বল না কথা। এই তো ঠিক ধরেছো চাঁদু, বন্যা মানেই তো আলোর বন্যা, ফুর্তির বন্যা, কেলেঙ্কারির বন্যা। তোমরা বন্যা সামলাও আর আমি সামলাচ্ছি খরা। বৃষ্টি পড়ছে। তাতে কি হয়েছে? এসে গেছে করোনার ভ্যাকসিন, এসে গেছে দুয়ারে সরকার। তাই দাও ধর না, শুরু হবে এখনই আনন্দ, স্ফূর্তি আর ধোঁকার বন্যা। আরে জিও জিও জিও। है खुशी हजारों सहित गम जुदा नहीं होता, गरीब भी कितने भी पी ले नशा नहीं होता। थोड़ी से पहले रोज हो गया, एक बार जिसने थोड़ी से पहले रोज हो गया। झूम 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 जिसने थोड़ी से पी ले रोज हो गया, एक बार जिसने थोड़ी से पी ले रोज हो गया। झुम 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 झूम 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 झूम। से क्या होगा, क्या समंदर पीने की आप तो बुझेगी आग हमारे सीने की। हमारी अभी तक दाना ऐसा हुआ, छुड़ा दे हमारी अभी तक दाना ऐसा हुआ। झूम 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 थोड़ी से पी ले रोज हो गया, एक बार जिसने थोड़ी से पी ले रोज हो गया, रोज हो गया, रोज हो गया। अरे কেমন বুঝছো গুরু? অসাধারণ।
রাজি হলে অপারেশন সাকসেসফুল হয়ে যাবে। আরে ওকে দেখে যেন বাড়ির শুধু অভিনেত্রী বৌরানী মনে হচ্ছে না রে। শালা সুযোগ পেলে আমরা দুজনে ওর স্বামী হতে পারি। ওভাবে নজর দিও না গুরু, শালা সুন্দরী নজর রেখে যাও। শালা ভোলা মাতালের নজর আছে বলতে হবে রে। শুধু নজর নেই গুরু, ব্যবসাদার হিসেবে ভোলা মাতালের জুড়ি নেই। শালা কোথা থেকে মেয়েটাকে তুলে নিয়েছে, দোকানের সেলটা বাড়িয়ে নিয়েছে। আরে মেয়েটার নাম কি রে? হ্যাঁ আমি যতদূর জানি মেয়েটার নাম বন্যা। বাড়ি কোথায় জানিস? হ্যাঁ বাড়ি হলো ওই গোলাপ কলোনিতে, বাড়িতে আছে ওর বাবা, তবে নামটা জানি না। সবাই উনাকে মিয়া সাহেব বলেই ডাকে। আর ওর এক গেছো হারামি ভাই কেলেঙ্কারি, সবাই ওকে কালু বলেই ডাকে। মিয়া সাহেবের মেয়ে তার মানে মুসলমান। শালা কেলেঙ্কারি ওর ভাই। ওর ভাই কেলেঙ্কারি করে কি? কিচ্ছু করে না বস, ওরা ভাই বোন দুজনে মিলে চালা চিটিং বাজি করেই টাকা কামায়, আর বাকি সময়টা এই হোটেলে নাচ গান করে টাকা কামায়। কাল 5টার সময় বটতলার পেছনের মন্দিরে ওদের নিয়ে আসতে পারবি? পারবো, কিন্তু কোনো কিন্তু না, এনে টাকাটা রাখ। একটা কথা মনে রাখবি, কাল ঠিক 5টার সময় আমি তোদের জন্য ওখানে অপেক্ষা করব। ঠিক আছে বস, কিন্তু গুরু ওই বন্যা কি তোমার সঙ্গে কাজ করতে রাজি? যত টাকা লাগে আমি ওকে দেব, রাজি ওকে হতেই হবে। ওই অবিশ্বাসের ঝাঁপি থেকে বিশ্বাসের কেউটে সাপটাকে বার করে বেঈমানের ছোবল আমি মারবই। এটাই আমার শেষ কথা। হ্যাঁ লাল্লা, ওই মেয়েটার দুর্বল জায়গাটা কোথায় বলতে পারি? হ্যাঁ শুনেছি ওর বাপটার নাকি খুব শরীর খারাপ। ভালো, খুব ভালো। মিয়া সাহেবের শরীর খারাপ আমার ভাগ্যটাকে একেবারে ভালো করে দেবে রে। সদস্যের করা উইলকে আমি ধ্বংস করবই। এতদিন ধরে যে দাবার ছকটা আমি সাজিয়েছি, শালা ওই উইলটা এমনি করে উল্টে দিতে পারে না। ঘোড়ার আড়াই পা দানে বাজি আমি জিতবই। গুরু সর্বনাশ হয়ে গেছে, গুরু সর্বনাশ হয়ে গেছে। আবে কি হয়েছে? ঘটনার পেছন দিক দিয়ে রেড করে বন্যা তার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে, তাহলে তো পুরো প্ল্যানটাই আমার নষ্ট হয়ে যাবে। আরে কিছু তো করো গুরু। এই নন্দ ভোলা, তোরা একেবারে চিন্তা করবি না, আমি দেখছি কি করা যায়। কোথায় যাচ্ছ গুরু? থানাতে যাচ্ছিলে। ওই মেয়েটার দুর্বলতার জায়গা নিয়ে এবার আমি শালা খেলা করবো রে, খেলা। ওই বন্যাকে আমি থানা থেকে ছাড়িয়ে আনবো, কিন্তু ভালো তোকে কথা দিতে হবে, ওই বন্যাকে তোকে 1 বছরের জন্য ছুটি দিতে হবে। Only 1 year contract. খোদার তৈরি সুন্দর দুনিয়ায় সব বেঈমান, সব বেঈমান। আল্লাহ, এ তুমি আমায় কোন পাপের সাজা খাটাচ্ছ বলতে পারো? আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ, আরে তুমি এখানে? আর আমি তোমাকে একটা খবর দেবো বলে অন্য হয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? আরে তোমার মেয়ে আর ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে। জানে জানে জানো? আরে জানো তো এখনো হাত পা গুটিয়ে বসে আছো। তা কি করবো? থানায় গিয়ে কুলাঙ্গার সন্তানদের জন্য আমি অফিসারকে বলবো যে ওই দুটো চিটিংবাজ ছেলে মেয়ের আমি হতভাগ্য বাপ, হাত জোড়ো করে বলছি দয়া করে ওদের ছেড়ে দিন। আরে বাবা হিসেবে এটা করাই তো তোমার কর্তব্য। এই বাবার প্রতি সন্তানদেরও তো কিছু কর্তব্য আছে। সে কর্তব্য কি তারা পালন করেছে? করেনি। তাই জিন্দেগির এতগুলো বছর পর আমি বলতে বাধ্য হচ্ছে আমি ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি। এই কুলাঙ্গার সন্তানদের এই ধরিত্রীর আলো দেখিয়ে আমি ভুল করেছি। আব্দুল্লাহ, তোমরা কেউ না জানলে আমি জানি কি চেয়েছিলাম আর কি পেলাম। কি পেয়েছো তুমি? আসমানের বাজ ভেঙে পড়েছে আমার মাথা। আব্দুল্লাহ, ভেবেছিলাম বন্যাকে লেখাপড়া শিখিয়ে বড় পুলিশ অফিসার তৈরি করি, যাতে আমার এক জিগরি দোস্ত শুভেন্দু হত্যার আমি প্রতিশোধ নিতে পারি। লেকিন মনের সাথ মনেই রয়ে যাবে। আব্দুল্লাহ, কলেজ থেকে বেরিয়ে বন্যার করিম চিটিংবাজির দলে নাম লেখালো। আমার মনের আশা আকাঙ্ক্ষাকে ভেঙে দিল ওরা দুজন। আব্দুল্লাহ, শান্তি পাবো না, মরেও আমি শান্তি পাবো না। আমার বন্ধুর খুনের বদলা না দিতে পারলে যে আমি মরেও শান্তি পাবো না। কিন্তু এখন কি হবে? থানা থেকে ওদের ছাড়িয়ে না আনলে ওরা যে সারা রাত থানাতেই থাকবে। থাকুক, আজ থানাতে গেছে, আমি মরলে ওরা জাহান্নামে যাবে। শুনেছি
ওই অফিসার নাকি খুবই জাদরেল, মেরে ওদের একেবারে হাড়গোড় ভেঙে দেবে। ঠিক ঠিক, যে কাজটা আমার করার কথা ছিল তা ওই অফিসার করো। তাহলে ওই ছেলে মেয়েদের উপর রাগ করে তুমি থানা থেকে জামিনে ওদের ছাড়িয়ে আনতে যাবে না? না, যাবো না। আমিও দেখবো কে ওদের জামিনে ছাড়িয়ে আনতে যায়। আব্দুল্লাহ, ও আল্লাহ, এ আমায় কোন পাপের সাজা খাটাচ্ছ বলতে পারো? ওই থানা থেকে সাজা খেটে আসা নির্লজ্জ সন্তানরা ঘরে ফিরে আসার আগে তুমি আমায় তুলে নাও খোদা। আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ, আমার নামাজের সময় হয়ে গেল, আমি মসজিদে যাব। আজ আল্লাহকে বলবো, আল্লাহ আমায় আব্বাজান যখন বানালে তখন ওই দুটো চিটিংবাজির কেন? হ্যাঁ, তোমার সঙ্গে যদি ওদের দেখা হয় তুমি বলে দিও ওরা যেন আরো অন্ধকারে মিশে যায়, এ ঘরে যেন আর ফিরে না আসে। তার কারণ 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 ওরা আজ থেকে আমার কাছে মৃত মৃত মৃত। মহিম ঘোষাল, মহিম ঘোষাল, মহিম ঘোষাল, মহিম ঘোষাল লোকটা খুব চালাক। ও কোনো ব্যবসা কিন্তু ওর নিজের নামে করে না। কিন্তু মহিম ঘোষাল, তুমি নিজেকে যতটা চালাক মনে করো ততটা চালাক কিন্তু তুমি নয়। পুলিশের চালে তোমাকে একদিন না একদিন ঠিক ধরা দিতেই হবে। কিন্তু কিন্তু মিস্টার দত্ত এখনো আসছে না কেন? ওকে তুমি 72 ঘন্টা সময় দিয়েছিলাম। এই সময়ের মধ্যে ও যেভাবে হোক বন্যা আর কেলেঙ্কারিকে ও আমার সামনে নিয়ে আসবে। কিন্তু মিস্টার দত্ত এখনো আসছে না কেন? এই জন্যই পুলিশ ডিপার্টমেন্টের ওপর দিনের পর দিন মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। স্যার, ইয়েস, কামিং। স্যার, অপারেশন সাকসেস। আই সি। হ্যাঁ স্যার, হোটেলের পেছন দিক দিয়ে গিয়ে রেড করে ওদের ভাই বোনকে আমি অ্যারেস্ট করেছি। যাক, এতদিনে আপনি একটা কাজের মতো কাজ করেছেন। স্যার, যান ভাইটাকে নিয়ে আসুন। হ্যাঁ স্যার, তবে একটা কথা স্যার, ছেলেটার সঙ্গে একটু মেপে ঝুঁকে কথা বলবেন, মাল খুব ধুরন্ধর আছে। ওই ভেতরে নাম? স্যার নাম জিজ্ঞেস করছেন? স্যারকে নাম বলুন। আমি তোমার নাম বলতে বলেছি, ইডিয়েট। ও আমার নাম আগে এক ছক্কা পুট, আমার নাম হলো কেলেঙ্কারি। চুরি ছিনতাই কতদিন থেকে করছো? আগে 2 ছক্কা পুট, বহুদিন। যবে থেকে বুঝতে পেরেছি এটা চোরেদের রাজ্য ততদিন। এটা চোরেদের রাজ্য? তার মানে 3 ছক্কা পুট। যে দেশে নেতা মন্ত্রীরা চুরি ছিনতাই তছরূপে দেয় জেল খাটে, সে দেশে জনগণ তো চুরি করবেই স্যার। জ্ঞান তো বেশ টনটন, তা চুরি ছিনতাই করাটা যে অপরাধ সে কথা তোমার জানা নেই? শুধু পুট, এটা আপনি ঠিক বলেছেন। চোর ডাকাত না থাকলে আপনার বাঁচতেন কি করে? কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি চোর ডাকাত না থাকলে আপনারা ধরতেন কাকে, আর থানায় এসে করতেন বা কি? আর সরকার এত টাকা মাইনে দিতে কেন? তাই আমরা মানে চোরেরা আপনাদের জন্য না, মানে আপনাদের অস্তিত্বকে টিকে রাখার জন্য চুরি করি স্যার। আচ্ছা, তুমি প্রতি কথায় ছক্কা পুট এসব বলছো কেন? আর বলবেন না স্যার, এখনকার মা মাসি দিদিমারা সন্ধ্যেবেলায় রামায়ণ মহাভারত শ্রবণ করে না, আর লুডুও খেলে না। ওই দুপুর থেকে রান্না বান্না শেষ করে দিয়ে সিরিয়াল দেখতে বসে যায়, কৃষ্ণকলি সিরিয়াল। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তাই তো আধুনিক যুগের যুবক যুবতীরা যারা ইন্টারনেট হাইটেকে নামেতে লুডু খেলে, সেই জন্য আমি ছক্কার ফুট বলি স্যার। পড়াশোনা কত দূর করেছো? আগে ক্লাস 9, মাধ্যমিক পরীক্ষাতে বসেও ছিলাম, কিন্তু বাংলাতে ব্যাক পেলাম। সেই যে পড়াশোনা থেকে ব্যাক করলাম, আর হয়ে ওঠেনি। অনেকটা পাঁচ গুটি খেয়ে নেওয়ার মতো, ছক্কাও পড়লো না, স্কুলের গন্ডিতে ঢুকতেও পারলাম না। সে কি, তুমি বাংলাতে থেকে বাংলায় ফেল করেছো? এটাই তো নিয়ম স্যার, বাঙালি এখন বাংলা ভুলে গেছে। বাঙালির ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, বাঙালি এখন বাংলা যাত্রা, সিনেমা, থিয়েটার কিছুই দেখে না, হিন্দির পিছনে দৌড়ায়। আপনি বাঙালি স্যার? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে বলুন তো স্যার, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? কেন? 1947 and 15th আগস্ট। এটা তো ইংরেজি সাল এবং তারিখ।
আমি একজন বাঙালিকে বাংলার স্বাধীনতার সাল এবং তারিখটা জিজ্ঞেস করছি। কেলেঙ্কারি। স্যার আপনার জোড়া গুটিটা খেয়ে নিলাম তো, তাহলে আমি বলছি শুনুন। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল বাংলা 1354 সালের এক বৃষ্টি ভেজা শ্রাবণ মাসের শেষ তারিখে। এমটিভি জিটিভি সহ 198টা চ্যানেল বাঙালিদের মগজে ঢুকে গিয়ে লুডু খেলছে ছক্কা পুট। থোড়ি আউটপুট বাঙালিদের বাংলা ভুলে যাওয়া। দেখুন না স্যার, সরকার দিচ্ছে আছে দিনের টোপ, আর গরিব মানুষের চাল চিনি আর রান্নার গ্যাসে পড়ছে ভর্তুকির কোপ। তোমার সঙ্গে কথা বলে আমি জীবনে অনেক ক্রিমিনাল দেখেছি, কিন্তু তোমার মতো দেখিনি। স্যার আমার খুব ইচ্ছে করছে তোমার দিদির সঙ্গে আলাপ করতে। মিস্টার দত্ত, সেই মহারানীকে নিয়ে আসুন। ওই ভেতরে ও ডাকতে হবে না রে শালা, ডাকতে হবে না। বাইরে থেকে তোর গলার আওয়াজ পেয়ে আমি ঠিক চিনতে পেরেছি। এখন বল কেমন আছিস রে তুই? স্যার স্যার মেয়েটা আপনাকে তুই তুকারি করছে মানে 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 না মানে ইয়ে মিস্টার দত্ত, মিস্টার দত্ত। দত্ত বলে গর্তে হাত বাড়াচ্ছিস কেন? আমাকে চিনতে পারছিস না? আমি তোর বোন না। বোন না, এটা থানা। থানা? শালা থানা তো নয়, যেন একটা গোয়াল ঘর। খান কই গরু পুষে রেখেছিস? এতদিন পরে তোর কাছে এলাম, একটু চা বা কফি আনতে বল। স্যার আমি জানবো মানে জানালে দিদির জন্য একটা সিগারেট নিয়ে আয়। থুড়ি আমাকে একটা বিড়ি দে। বন্যা আমি এই থানার বড় বাবু। তাতে কি হয়েছে? তুই তো শুধু আমার কাছে অলু অলু। কি ব্যাপার বলুন তো স্যার, মেয়েটা আপনাকে অলু বলছে? ওই তুই জানিস কাকে কি বলছিস? এখনই লকআপে ঢুকিয়ে দাও। বন্যা এই থানায় আমার একটা প্রেস্টিজ আছে। কি ব্যাপার বলতো দিদি? শালা আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তুই ওনাকে ওলু বলছিস? আরে তুই বুঝতে পারবি না, আসলে কি জানিস তো, এ আর আমি একসঙ্গে কলেজে পড়াশোনা ও, করেছিলাম। আচ্ছা। আরে বল না শালা, বল 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 বল। হ্যাঁ আমি বলি কি বন্যা, তুই তো অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছিলি। তোর খুব ইচ্ছে ছিল WBS পরীক্ষাতে তুই বসবি, কিন্তু তা না করে এসব তুই কি করছিস? এই জ্ঞান দিবি না, তোমারই জ্ঞান দিবি না। ওই শালা ঘরে বাইরে জ্ঞান শুনতে শুনতে না আমার মগজে ঘুম ধরে গেছে। এবার বল ওই চামচেটাকে পাঠিয়ে আমাদের ধরে আনলি কেন বল? তোদের দুজনের নামে থানাতে অনেক কমপ্লেন আছে। কি কমপ্লেন গুরু? সরি স্যার, অভিযোগ আছে তোমরা হাটে মাঠে ঘাটে চিটিংবাজি করে লোক ঠকাচ্ছ, এমনকি ওদের টাকা পয়সাও হরণ করছো। না স্যার, খুচরো পয়সা এখন বাজারে চলে না, খুচরো পয়সা একদম হরণ করি না। তোর বন্ধুকে একটু ঘুষ দিয়ে দে না, তবেই আমাদের ছেড়ে দেবে। আমি ঘুষ নিই না, আমি অন্য জাতের পুলিশ অফিসার। বেড়ের আবার জাত কিসে রে? ওরা মাছ পেলেই খায়, সে যে কোনো বেড়ালি হোক না কেন। তুই ভুল করছিস বন্যা, তুই আমাকে অন্য পুলিশের সঙ্গে গুলিয়ে ফেলিস না। বেশ আমি গোলাচ্ছি না, তাহলে এবার আমাদের যেতে দে। নো নেভার, আপাতত তোরা এখানেই থাকবি, কাল কোর্টে পাঠাবো, জামিন তোরা ওখান থেকেই নিবি। আমি তোর বান্ধবী রে। ডোন্ট সাউন্ড বন্যা, আইনের কাছে কোনো বন্ধুত্ব হয় না। মিস্টার দত্ত, ইয়েস স্যার, আপনি এদের লকআপে ভরুন। ওকে স্যার। আরে দাঁড়ান। কে? আমি মহিম স্যার, মহিম ঘোষাল, একেবারে শান্ত মাল। এখানে কি চাই? জামিন স্যার, বন্যার ওর ভাইয়ের জামিন নিয়ে এসেছি। এই নিন স্যার কোর্টের কাগজ। আপনি এদের চেনেন মহিম বাবু? বিলক্ষণ চিনি স্যার। আরে বাবা, প্রতিবেশী হয়ে আর এক প্রতিবেশীকে চিনবো না তাই কখনো হয়? তাহলে স্যার এখন আমি এদের নিয়ে যেতে পারি? হ্যাঁ আসুন। আরে এসো বন্যা, চলো ভাই। আসি স্যার। আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ুন না, মানে লুডোর দান ফেলুন, ছক্কা আর পুট। টাটা, বাই বাই। বন্যা আমি তোকে রিকোয়েস্ট করছি, এই কাজ তুই ছেড়ে দে। মিস্টার আলিঙ্গন চ্যাটার্জি, আমাকে এই জগৎ থেকে সরতে না বলে জগৎ থেকে হিংসা বিদ্বেষ আর 2 নম্বরকে সরানোর ব্যবস্থা করুন। পুলিশের পোশাক পরে পুলিশের টাকা মেরে বড় বড় কথা বলছেন, আর আপনাদের মতো পুলিশ অফিসাররা তো আজ রাজনীতি নেতাদের চামচিগিরি করছে, মন্ত্রীদের বাড়িতে বাজার করে দিচ্ছে, আর ডিউটি দেখাচ্ছিস ডিউটি, অথচ দিনের পর দিন আপনাদের পুলিশ ডিপার্টমেন্ট আজ অবনতির দিকে যাচ্ছে। বলছিলাম আমাকে বদলানোর চেষ্টা না করে আপনার এই ঘুষখোর পুলিশ অফিসারদেরকে একটু বদলানোর চেষ্টা করুন। অবশ্য বলে কোনো লাভ নেই, কারণ আপনারা ভগবান 2 সমান।
ডাকলে সময় কাউকেই সাড়া পাওয়া যায় না, কাউকে না। মিস্টার দত্ত, শুধু বন্যা নয় মিস্টার দত্ত, শুধু বন্যা নয়, আমার মনে হচ্ছে এখানে আরো একটা চক্র, আরো কিছু কালো ধান্দার লোক এখানে লুকিয়ে আছে। শুনুন, মিস্টার মহিম ঘোষালের সম্পূর্ণ কালো ধান্দার তথ্য আমার চাই, এবং সেটা ইমিডিয়েটলি। ওকে স্যার। মিস্টার মহিম ঘোষাল, তুমি এই খাকি পোশাকটার সম্মান না করলেও এই খাকি পোশাকের কর্তব্য পালন করতে আমি তোমাকে একদিন না একদিন ঠিক জায়গাতেই নিয়ে যাব। যদিও কথাই আছে, অতি চালাকির গলায় দড়ি। তোমার গলায় তো আবার চকচক করে ঝুলছে সোনার হার, হাতে সোনার বালা, কিন্তু আমি তোমার হাত থেকে সোনার বালা খুলে নিয়ে পরিয়ে দেব লোহার বালা। গলা থেকে সোনার চেনটা খুলে নিয়ে পরিয়ে দেব কুকুরের বগলেট। আর সেই বগলেট ধরে টানতে টানতে যেদিন তোমাকে আমি জেলের কালো কুঠুরিতে বন্ধ করব, সেদিন তুমি বুঝবে আইন কাকে বলে, আদালতের পদবি কি, সত্যমেব জয়তের মূল্যায়ন কোথায়। Yes, I challenge Mr. Mohim Ghoshal. I challenge to you. আরে সর্বনাশ। ধন্যবাদ মহিম বাবু, ধন্যবাদ। এই কিসের জন্য? আমাদের দুজনকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় কিছুতে আসছে না। চেনা নেই জানা নেই, আপনি হঠাৎ আমাদের দুজনকে থানা থেকে ছাড়িয়ে আনলেন। আমার নাম মহিম ঘোষাল, একেবারে শান্ত। স্বার্থ ছাড়া আমি কিন্তু এক পাও চলি না। আর তোমার দুজনকে থানা থেকে ছাড়িয়ে আনার পেছনে আমারও বিরাট স্বার্থ জড়িয়ে আছে। বুঝলাম না আমি। আরে বুঝিয়ে না বললে বুঝবে কি করে মামনি? তা বুঝিয়ে বলে ফেলুন তো সোনামণি। এক ছক্কা। আমি ছক্কা? না, আপনাকে ছক্কা বললো, আমি তো লুডুর দানের কথা বলছি। আপনি আপনার কাজের কথা বলুন। ঠিক আছে, বলছি। আরে বলো তো না, আমাকে সেদিন থানা দেখে এমনি করে চমকে উঠেছিলে কেন? চমকে উঠবে কেন? এমনি তো, এমনি। কথাটা বুদ্ধি করে চেপে গেলে তো। শোনো বন্যা, তোমাকে আমার কিন্তু ভীষণ দরকার। প্রত্যেকটা মানুষকে দরকার, কিন্তু কি দরকার না চলে। আমি কারো দরকারে বস্তু হই না। আরে বাবা, ঠিক আছে, এত রেগে যাচ্ছ কেন? আমি শুনেছি তোমার দুজন টাকার জন্য সবকিছু করতে পারো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোমার সম্মানে আমি কোনোদিন আঘাত করব না। আর সেই সঙ্গে এও কথা দিলাম, আমার কাজটা ঠিক মতো করতে পারলে আমি তোমাকে 10 লাখ টাকা দেব। 2 ছক্কা 10 লাখ টাকা দিদি, বড় দাম। মারবো টেনে এক চড়। চুপ করবি তো, কথাটা শুনতে দিবি আমাকে? কি বলছিল কেউ সভ্য। তা মহিম ঘোষাল একেবারে শান্ত মাল, তা কিসের জন্য আপনি আমাকে 10 লাখ টাকা দেবেন? ইন্ডাস্ট্রিয়াল সদস্যের নাম শুনেছ? সদস্যেন? সদস্যের নামটা শুনে তুমি এমনি করে চমকে উঠলে কেন? চেনো নাকি ওই সদস্যেনকে? না 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 না, বলি যেন মহিম বাবু, আমি কাউকে চিনি না। আরে বলছি শোনো, ওই সদস্যেন আমার জামাই বাবু। 1 কোটি টাকার মালিক, কিন্তু বেচারা পাগল। তাই আমি আর আমার দিদির ইচ্ছা সমস্ত সম্পত্তি আমার ভাগ্নির নামে হয়ে যাক। কিন্তু জামাই বাবু একটা অদ্ভুত উইল করেছে। কি লেখা আছে উইলে? এই উইলে লেখা আছে জামাই বাবুর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তার প্রথম পক্ষের ছেলে সম্রাট সেনের স্ত্রীর নামে লিখে দিয়েছে। সম্রাট সেন? আরো লেখা আছে 1 বছর ঘর করার পর ওই সম্রাট সেনের স্ত্রী যদি মনে করেন কাউকে সম্পত্তি ফিরিয়ে দেবেন, তাহলে একমাত্র তিনি যে কাউকে সম্পত্তি ফিরিয়ে দিতে পারেন। তবে সম্পত্তি যার কাছে থাকুক না কেন, আমি তো মঞ্জু দেবী মানে আমার দিদিকে দেখতে হবে, এবং তার একমাত্র মেয়ে সাথীর বিয়ে দিতে হবে। আর শালা মাসোহারা হিসাবে আমি পাবো এই মাত্র 7,000 টাকা। এই তোমরাই বলো না, এই 7,000 টাকায় আমার চলে? না, একদম না। আরে বাবা, আপনাদের মতো লোকের একদিনের মদের খরচাই তো 7,000 টাকা। তবে তারপর না খাওয়ার পর আমার শালা আবার ফলের খরচা আছে। এই আমি একটু ফল খেতে ভালোবাসি কিনা। তা আপনার এই ফল খাওয়া অভ্যেসটা কি ছোটবেলা থেকে আছে নাকি? আরে হ্যাঁ, তখন তো হাতে পয়সা থাকতো না, তাই লোকের আম গাছ থেকে আমটা চুরি করে এনে ব্লেড দিয়ে কেটে কেটে খেতে। এখন আপেল
ছুরি দিয়ে কেটে কেটে খা। বলতে পারো এটা আমার শখ? যা শালা, এ তো সাংঘাতিক শখ। তাই এই ব্যাপারে আমি আপনাকে কি সাহায্য করতে পারি? তুমি তো পারো সোনামণি, কারণ তুমি 1 বছরের কন্ট্রাক্টে সম্রাটকে বিয়ে করবে। কারণ সম্রাট এখনো বিয়ে করে। তারপর 1 বছর পূর্ণ হয়ে গেলে কোনো না কোনো অজুহাত দেখিয়ে ওই সম্রাটকে ডিভোর্স করে ওই বাড়ি থেকে সোজা চলে যাবে। অবশ্য যাওয়ার আগে সম্পত্তিটা আমার নামে ট্রান্সফার করে দেবে। তারপর তোমরা এই বাড়ি থেকে যাওয়ার পর ওই সেন পরিবারটাকে আমি পুরো গায়েব করে দেব। তারপর পুরো সম্পত্তিটা আমি একা গ্রাস করব। এই দিদি, এ শালা ঢ্যামনা বলে কি রে? ভাই, আপনি মানুষ নয়, একটা বেঈমান। এই কাজটা করতে পারলে আমি তোমাকে 10 লাখ টাকা দেবো। বলো তুমি রাজি? কিন্তু সম্রাট বাবু যদি ব্যাপারটা ধরে ফেলেন? আরে বাবা, ওর ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। এমনিতে সম্রাটকে মদ খাইয়ে আমি পুরো আওয়ারা বানিয়ে দিই। বিয়ের পরে আরো বেশি বেশি করে মদ খাওয়াবো। সদেশ সেন তার বৌমার নামে সম্পত্তি লিখে দিয়ে গেছে। ওই রকম বেলার লাফানা দেখেই তো। বলো তুমি রাজি হয়ে যাও, আমি কিন্তু তোমাকে 10 লাখ টাকা দেব। বলো তুমি রাজি? বলো তুমি রাজি? বলো তুমি রাজি? রাজি রাজি রাজি। দিদি, তবে এই ব্যাপারে আমার কয়েকটা শর্ত আছে। এই শর্ত? আমি যতদিন ও বাড়িতে থাকবো ততদিনে আমার ভাই কেলেঙ্কারি আমার সাথে ততদিন থাকবেই। 2, আমি ও বাড়িতে থাকাকালীন আমি যা ভালো বুঝবো আমি তাই করব। আমার কাজে বাধা দেওয়া চলবে না। 3, আমার কাজে কেউ বাধা দিলে বা গালিগালা করলে আমি কিন্তু তার গায়ে হাত তুলবো। বলুন, এই 3 শর্তে আপনি রাজি? আমি তোমার সব শর্তে রাজি। তাহলে আমার অ্যাডভান্স? ঠিক আছে, এই নাও, এতে 20,000 টাকা। আর আমারটা স্যার? এই তো। এই দিদি, কি রে? শোন, বল। তুই কি সত্যি সত্যি বিয়ে করবি নাকি? আরে যদি করি তাহলে? এই খেয়েছে কিন্তু। চেপে যা, চেপে যা, তুই শুধু আমার খেলাটা দেখে যা। তা মহিম বাবু, আপনার সাথে আমার কাজ শুরু হলো। ধরতো তোমার বুদ্ধিকে বন্ধু বানিয়ে আমি তোমার বৌমাকে তোমারই ঘরে নিয়ে যাচ্ছি। আগামী 4 দিন তুমি তৈরি থাকবে। আমি রেজিস্ট্রি অফিসারকে নিয়েছে তোমাদের রেজিস্ট্রি ম্যারেজটা করিয়ে দেবো। আর একটা কথা, 1 বছর তোমার বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। 1 বছরের জন্য তুমি হবে শুধু এই সম্রাট সেনের চুক্তি করাবো। কিন্তু সম্রাট এখনো কোথায়? আরে বাবা, কোথায় আবার? প্রেয়সীর প্রিয় হয়ে স্ফূর্তি করছে রানীর ঘরে। রানীকে মহিম বাবু? এই একটা নষ্টা মেয়ে ছেলে, ওকে দিয়েই তো সম্রাটের মাথাটা আমি চিবিয়ে চিবিয়ে খাওয়াচ্ছি। ওরা তুমি টাকার জন্য যত সহজে বিয়েতে রাজি হয়ে গেলে, ওই সম্রাট কিন্তু এত সহজে রাজি হবে না। তাই তো এক্ষুনি রানীর ঘরে সুরার সুন্দরীর মোহে আচ্ছন্ন করে ওই রানীর মাধ্যমে সম্রাটকে কিন্তু আমি এই বিয়েতে রাজি করাবো। ঈশ্বর, তোমার খেলা বড়ই চমৎকার। নদীকে যেদিক দিয়ে বন হোক না কেন, সাগরে সে মিশবে। কি ব্যাপার বলতো দিদি? সালা আমার মাথায় তো কিছু ঢুকছে না। বেশ তো ছক কাপড় দান ফেলে 2 পয়সা কামাচ্ছিলাম। এখন কি ওই বাড়িতে গিয়ে 1 বছরের জন্য গ্যারেজ হয়ে থাকতে হবে? হ্যাঁ, থাকতে হবে, থাকতে হবে। তুই কি আরম্ভ করেছিস বলতো মাইরি? জোর দিয়ে বলছিস থাকতে হবে। বেশ, তা না হয় থাকলাম। কিন্তু তুই কি সত্যি সত্যি ওই সম্রাটকে বিয়ে করবি? যদি করি তাহলে তোর আপত্তিটা কোথায়? হ্যাঁ, আপত্তি আছে। জানা নেই শোনা নেই কোথাকার কোন মাতাল, আমি কিছুতেই ওর সাথে তোর বিয়ে দেবো না। তা বলে তো চলবে না রে ভাই, বিয়ে আমাকে করতে হবে। আমি যে কথা দিয়েছি। কথা দিয়েছিস বলে নিজের জীবনটা তুই জলে ফেলে দিবি? তুই কি পাগল হয়ে গেছিস? না রে ভাই, না, আমি পাগল হইনি। আমি বেশ সম্পূর্ণ ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছি। আজ অতীতের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। পর বেশ কয়েকটা অঙ্ক মিলে গেলেও মিলছে না কিন্তু একটা অঙ্ক।
এসব তুই কি বলছিস দিদি? ঠিকই বলছি রে ভাই, আমি ঠিকই বলছি। তুই হয়তো আমার জীবনে অনেক কিছু জানিস না। আমি তোকে বহুবার বলার চেষ্টা করেছি, কিন্তু বলতে গিয়ে বলতে পারিনি। আজ বোধহয় সবকিছু বলার সময় এসেছে রে ভাই। কি কি জানি আমি বল, এতদিন আমার কাছে কি গোপন রেখেছিস বল, কি জানি না আমি বল। বলবো বলবো রে ভাই, বলবো। আজ আমি তোকে সব বলবো, কিন্তু ভাই সব শুনে তুই সহ্য করতে পারবি তো রে? কি এমন কথা যা শুনে আমি সহ্য করতে পারবো না? বল দিদি বল, কি এমন কথা যা শুনে আমি সহ্য করতে পারবো না? যদি বলি, যদি বলি তুই তুই আমার নিজের ভাই না। তুই কি বললি দিদি? হ্যাঁ রে ভাই, আমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। তুই আমার নিজের ভাই নস। আরে আব্বা জানো আমার নিজের বাবা নয়। দিদি আমার বাবার নাম সাংবাদিক শুভেন্দু চৌধুরী। আমি হিন্দুর মেয়ে। ওই জানোয়াররা আমার বাবাকে খুন করেছিল। দিদি বাবা লেখা ডায়েরি পড়ে আমি সব জানতে পেরেছি। এছাড়া আব্বা জান আমাকে বলেছিল, বন্যা, তোর বাবা শুভেন্দু চৌধুরী ছিল এক সৎ সাংবাদিক। আল্লাহ তাকে দিয়েছিল প্রতিবাদ করার শক্তি আর উপরন্ত সাহস। তাই তোর বাবা শুভেন্দু চৌধুরী অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট নিশিকান্তের বিরুদ্ধে ধরেছিল কলম। খবরের কাগজে সমস্ত পাপ কাজের কথা প্রকাশ্যে চলে আসাতে ওই নিশিকান্ত তোর বাবাকে খুন করে। তাই আমি চাইব না তুই লেখাপড়া শিখে বড় পুলিশ অফিসার হয়ে আইনের পথে তুই তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নিবি। মনে রাখিস, তোর বাবার খুনের নাম নিশিকান্ত। আমি পেয়েছি, আমি পৌঁছে যেতে পেরেছি। আমি পেয়েছি সদস্যকে, আমি পেয়েছি সম্রাটকে, কিন্তু এখনো পাইনি আমি নিশিকান্তকে। কিন্তু দিদি তুই যখন সব খুঁজে পেলি, আমি যে তখন সব হারিয়ে ফেললাম রে দিদি। এত বড় একটা কথা তুই এতদিন লুকিয়ে রাখতে পারলি? বিশ্বাস কর, আমি তোকে দিদি ভাবতাম না, মা ভাবতাম। মা তুই আমাকে কথা দে দিদি, আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না। আমি মুসলমান বলে তুই আমাকে ঘেন্না করবি না। দিনে তুই এই কথাটা বলতে পারলি রে ভাই? ওরে আমাদের দুজনের রক্তই তো লাল, তাহলে হিন্দু মুসলমানের পার্থক্যটা করিস কি করে? ওরে ভাই, তুই তো আমার যুদ্ধের সারথি। আমার হাতে হাত রেখে শপথ করে বল, এই যুদ্ধে তুই আমার সাথে থাকবি। তোকে ছেড়ে আমি কোথায় যাব রে ভাই? তুই যেমন আমাকে ভালোবাসিস, আমিও ঠিক তেমনি তোকে ভালোবাসি রে ভাই। আয় ভাই আয়, আমার হাতে হাত রেখে শপথ করে বল, এই যুদ্ধে তুই আমার সাথে থাকবি। বল ভাই বল। তুই আমাকে ক্ষমা কর দিদি, আমি তোকে ভুল বুঝেছিলাম। এই আমি তোর হাতে হাত রেখে শপথ করে বলছি, এই যুদ্ধে তোকে জেতানোই হবে আমার একমাত্র লক্ষ্য। তাহলে চল আব্বাজানকে গিয়ে বলি, আব্বাজান তোমার কথা মতো শয়তানের মৃত্যু ঘন্টা বাজানোর সময় এসে গেছে। চারিদিকে বিদ্রোহী ঝলসে শিখা, দাও দাও করে উড়ে উড়ে শয়তান, তোমরা দৌড়ে যাও। আমি আসছি, লন্ডন ভূমিকম্পে আসছি, কাল বৈশাখী।
কষ্ট না রানী না, আমার আমার আর কোনো কিছুতেই কষ্ট হয় না। না আজ অনেক মদ খেয়েছো, আর খেতে হবে না। এইভাবে যদি প্রত্যেকদিন মদ খাও তাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। হাসালে হাসালে রানী হাসালে। আচ্ছা আচ্ছা, আমাকে দেখে কি তোমার খুব সুস্থ বলে মনে হয়? সম্রাট রানী, আমার জীবনটা একটা মরুভূমি, স্নেহের বৃষ্টি নেই, ভালোবাসার বন্যা হয় না, চাওয়া পাওয়ার কিশলয়গুলো গজায় না শুকনো ডালে, শুধু শুধু হাহাকার আর অন্ধকারের বালির উপর মরিচিকার পেছনে ছুটে চলেছে। সম্রাট, এই তোমার ভুল ধারণা সম্রাট। তোমার জীবনে একদিন পাখি ডাকবে, নতুন করে সূর্য উঠবে, তুমি শুধু বাঁচার অঙ্গীকার করো। বাঁচতে যে আমার ইচ্ছা করে না। কি হবে আমার বেঁচে থেকে? কি আছে এই মরা পৃথিবীতে? কেন? সুখ আছে, শান্তি আছে, মায়া মমতা আন্তরিকতা আছে। ঠিক রানী, তুমি ঠিক কথা বলেছো, কিন্তু তুমি কি জানো সেই সুখকে মেরে ফেলার জন্য অসুখ আছে, শান্তির প্রদীপ নিভে ফেলার জন্য অশান্তি ঝড় আছে, প্রেমকে মার্ডার করার জন্য ডিভোর্সও আছে, মায়া মমতা আন্তরিকতাকে কবর দেওয়ার জন্য মানবিক মূল্যবোধহীন লজ্জাহীন সততাহীন অরাজনৈতিক ক্ষমতার অপব্যবহারও আছে। হলো না রানী, হলো না। আমার সে আশার পূরণ হলো না। আমি আমার স্বপ্নের আলে আর আলোর পেছনে দৌড়াচ্ছিলাম ঠিকই, কিন্তু কখন যেন সে আলে আর আলোটুকু ঘন কুয়াশায় হারিয়ে গেল।
এত সহজে ভেঙে পড়ার ছেলে তো তুমি নও। তোমার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তার থেকে বেশি ঝড় বয়ে গেছে আমার উপর। রানী, কই আমি তো ভেঙে পড়িনি, মনটাকে শক্ত পাথরের বাঁধ করে চোখের জলকে আমি আটকেছি। কি রানী, রানী তোমার চোখে জল? না না, এ আমার চোখের জল না, এ আমার বেঁচে না থাকার প্রয়াস। রানী, অভিমানের বহিঃপ্রকাশ, অভিমানের বহিঃপ্রকাশ। দেখি এখনো দেখছি মান অভিমানের পালাটা একেবারে শেষ হয়নি। কি মহিমবাবু আপনি? আরে কেন তোমার বাড়িতে আসতে নেই বুঝি? বড় অসময় এসে বললাম, তাই না? আসলে এবারে সম্রাটের সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ দরকার আছে, তাই আমি আসতে বাধ্য হলাম। গুরুত্বপূর্ণ দরকার? ওর জন্যই তো যত চিন্তা ভাবনা রানী। ওর একটা সুবন্দোবস্ত করতে না পারলে আমার মনটা কিরকম কেঁদে ওঠে, আর চোখের জল আমি একদম সহ্য করতে পারি না রানী। রানী তুমি বিশ্বাস করো? বিশ্বাস? মামা, বাংলা শব্দ অভিনন্দন বিশ্বাস নামক কথাটা কত নম্বর পাতা আছে সেটা আমার জানা নেই। তবে তবে কলিযুগের বিষাক্ত হাওয়ায় বিষিয়ে যা মানুষগুলো সেই পাতাটাকে ছিঁড়ে ফেলেছে, সেটা কিন্তু আমি ভালো করে বলতে পারি মামা। তুই আমাকে ভুল বুঝিস না রে ভাগনা। আসলে তোর ছোট মা মানে আমার দিদি মঞ্জু যে তোর সঙ্গে এত বড় শয়তানি করবে তা আমি ভাবতে পারিনি রে ভাগনা। মামা, মামা ছোট মা সম্পর্কে কোন রকম বাজে কথা আমি শুনতে চাই না। এবার তুমি কি বলতে চাইছো তাই বলো। বেশ, তাহলে বলেই ফেলি। আসলে মানে বিমলাদির বয়স হয়েছে। জামাই বাবু মানে তোর বাবার না আর আগের মতো সেবা শুশ্রূষা করতে পারছে না। তাছাড়া তোর ছোট মায়ের তো সংসারের বিভিন্ন ঝামেলা, তার উপর সেন বাড়ির উত্তরসূরিও তো চাই। তাই আমি ঠিক করেছি এবার তোর একটা বিয়ে দেব। অসম্ভব, অসম্ভব, অসম্ভব মামা। মামা, তোমার ঠিক করা কাজটা যে কতটা বেঠিক সেটা তুমি নিজেই জানো। বিয়ে আমি করব না। আরে তা বললে কি হয় সম্রাট? বিয়ে হচ্ছে বয়সে। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, ওকে কিছু বোঝাও। সম্রাট, মহিমবাবু তো ঠিক কথাই বলেছে। রানী, আমার মতো মেয়ে মানুষের কাছে আর কতদিন তুমি নিজেকে বিলিয়ে দেবে বলো তো? রানী, এসব তুমি কি কথা বলছো? বলো, কি কথা বলছো এসব? আমি ঠিকই বলছি, অবুঝ হইও না। মহিমবাবু যেটাই বলছে তুমি সেটাই করো। রানী, বিয়েটা তুমি করে ফেলো। তাছাড়া তুই কি স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই ভাববি? তোর বাবা মায়ের কথা ভাববি না? সের বাড়ি উত্তরসূরির কথা ভাববি না? কিন্তু মামা, কোনো কিন্তু নয়। একটিবার ভেবে দেখতো ভাগনা, তোর বাবা তোর বউয়ের মুখটা দেখার জন্য কত আশা নিয়ে বেঁচে আছে। তুই কি চাস না তোর বউ এসে তোর বাবাকে নিজের হাতে সুস্থ করো? হ্যাঁ মামা, হ্যাঁ আমি চাই বাবা সুস্থ হোক। তবু বলবো বিয়ে করবে না এই তো। কিন্তু সম্রাট, বিয়ে না করে সেন বাড়ির উত্তরসূরিকে না এনে তুমি তোমার পূর্বপুরুষদের কাছে কি কৈফিয়ত দেবে একটিবার ভেবে দেখেছো? ও মামা, মামা কেন তুমি বুঝতে চাইছো না? আমি যে রানীকে ভালোবাসি। বাসো না, আরো বেশি করে ভালোবাসো। আরে বাবা, এখানে তো আসতে আমি তোমাকে বারণ করছি না। বিয়ের আগে যেমন আসতে, বিয়ের পরে আরো বেশি বেশি করে আসবে। আপনি কি বলছেন মহিমবাবু? কেন, ঠিকই তো বলছি রানী। ও বিয়ের পর তোমার কাছে আসবে, তুমি ওকে বেশি বেশি করে আদর করবে, আরো বেশি বেশি করে মদ খাও। মহিমবাবু, আরো দেবদাসের মতো চন্দ্রমুখীর কাছে এসে সব ব্যথা ভোলার চেষ্টা করবে। আর পার্বতী কলঙ্কের সিঁদুর সিঁথিতে পরে সংসারের সমস্ত দায়িত্ব পালন করবে। ভাগনা ভাগনা, বাবা আমার অমত করিস না, বিয়েতে রাজি হয়ে যা। বাবা মা জানেন? এই জানে মানে? ওরা তো আমার মুখে শুনে আনন্দে আটকা। এই নারী একেবারে 16খানা হয়ে গেছে। মেয়েটিকে কার সঙ্গে তুমি আমার বিয়ে ঠিক করেছো? এটা গরিব বাড়ির মেয়ে, বুঝলি, দেখতে শুনতে ভালো, সংসারের সমস্ত কাজকর্ম জানে। কিন্তু ওর বাবা এত গরিব, ওর ভাই বোনের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারে না রে। তাই আমি ঠিক করেছি ওই মেয়েটাকেই বৌমা করে ঘরে নিয়ে যাব। এরপরে স্বামী সুখ পাক আর না পাক, অন্তত দুবেলা দুমুঠো খেয়ে পরে তো বাঁচতে পারবে। বিনিময়ে কিন্তু সংসারের সব কাজ করবে। হ্যাঁ। আরে বাংলার মেয়েরা, তোমরা কত স্বাদ আর স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসো বৌরানী সেজে।
কিন্তু শ্বশুর বাড়িতে এসে তোমরা বউরানীর পরিবর্তে হয়ে যাও চাকরানীর। সম্রাট মামা মামা এই বিয়েতে আমি রাজি, তবে একটা শর্তে। শর্ত? হ্যাঁ শর্ত, আমি আর মেয়েটি একসাথে নিচে রাত্রি কাটাবো না। আচ্ছা বাবা ঠিক আছে, ওকে না হয় সিঁড়ির নিচে ভাড়ার ঘরটা পরিষ্কার করে দেবো, ও ওখানেই থাকবে। এই ভাগনা রে, ঠিক আছে তুমি বিয়ে দিন ঠিক করো। এই করবো কি রে, আমি তো করে ফেলেছি। ওই তো ওই সামনের মাসের 2 তারিখে ওই সেন বাড়িতে আবার সানাই বাজবে। মহিম বাবু, কাজটা কি ঠিক হচ্ছে? কেন আর একটা মেয়ের কপাল পোড়াচ্ছেন? নিজে পড়বো না বলে। ভাগনা তাহলে ওই কথাই থাকলো, সামনের মাসে 2 তারিখে তুমি ধুতি পরবে, পাঞ্জাবি পরবে, বর সাজবে। এই আনন্দে না পারবো। এই রে আমার একটা কাজ আছে, এখন আমি চলো 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 ভাগনা, ওই কথাই থাকলো, সামনের মাসে 2 তারিখে কিন্তু। মামা মামা যেও না প্লিজ, আমার কথা শুনে যাও মামা। খুব ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি। ছোট মা এ বাড়িতে আসার পর ভাবলাম আমার হারিয়ে যাওয়া মা বুঝি আবার আমার কাছে ফিরে এসেছে। হয়তো এই মা আমার কপালে হাত বুলি দিয়ে রাজা রানীর গল্প বলে আমাকে ঘুম পাড়াবে, আমাকে আদর করে কাছে টেনে নিয়ে বলবে, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা আমার সোনার চোখে, ঘুম দিয়ে যা। আর আমিও মার কোলে আদর খেতে খেতে ঘুমিয়ে পড়বো। ছোট মা আমি তোমার কোনো কষ্ট দেখতে পারবো না। ছোট মা, মাগো আমি তোমায় ভুলতে পারবো না মা, আমি তোমায় ভুলতে মধুর মায়ের হাসি যাদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আব্দুল্লাহ বন্যা যা বাবা, এরা সব গেল কোথায়? বন্যাও নেই আর ওর ভাইটাও নেই, ঘর ফাঁকা রেখে আব্দুল্লাহ বা গেল কোথায়? কোথায় আর যাবো? এই পোড়া ভিটে ছেড়ে আমার কি আর অন্য কোথাও যাবার জায়গা আছে? তা আজ আবার হঠাৎ নতুন কি প্রয়োজনে? প্রয়োজনটা তোমার সঙ্গে নয় গো আব্দুল্লাহ, প্রয়োজনটা আমার বন্যাকে, কারণ ও যে এখন আমার জীবনের পরশ পাথর। না, পরশ পাথর নয়, একটা সামান্য নুড়ি। আর ওই সামান্য নুড়ি দিয়ে বাড়ির ছাদ তৈরি করা যায়, কিন্তু বাড়ির ভিত তৈরি করা যায় না। ছেলে মেয়েদের উপর এখনো তোমার রাগ যায়নি দেখছি। ওরা দুজন আমার বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেও আমার রাগ কমবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, দয়া করে একবার বন্যাকে ডেকে দাও তো, ওর সঙ্গে আমার বিশেষ দরকারি কথা আছে। বন্যা এখানে থাকবে কেন? সে তো এখন জেলের ঘানি টানছে। ওর সঙ্গে দেখা করতে হলে তুমি জেলে গিয়ে দেখা করো। সে কি তুমি জানো না? আরে জেলে ওরা যাবে কেন? থানা থেকেই তো ওদেরকে ছেড়ে দিয়েছে। ওরা ভাই বোন দুজনে এখনো বাড়ি আসেনি। না আসেনি, আর এলেও এ বাড়ির চৌকাট আমি মারাতে দেব না। আব্দুল্লাহ, কেন আব্বাজান, আমরা কি অন্যায় করেছি? অন্যায় করেছি তো পুলিশ তোদের ধরে নিয়ে গেছিল কেন? শুধু ধরে নিয়েছিল আব্বাজান। করিম, আজকালকার পুলিশদের কথা আর বলো না, ওরা ঘুষ না পেলেই ধরবে, সে ডাকাত হোক আর ডাক্তারই হোক। চুপ কর। এইরকম পোড়া মুখ নিয়ে বড় বড় কথা বলতে তোদের লজ্জা করছে না? আব্বাজান, না, লজ্জা আমাদের করবে কেন? লজ্জা তো পাওয়া উচিত তাদের। যারা গরিবের মুখে গ্রাস কেড়ে নিয়ে খায়, লজ্জা পাওয়া উচিত তাদের। যারা আইনের পোশাক করে বেআইনি কাজ করে, লজ্জা পাওয়া উচিত তাদের। যারা রাম রহিমের মধ্যে ঝগড়া বাঁধে দাঙ্গা সৃষ্টি করে। ডাক্তার সরকারি হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে নার্সিংহোমে রুগী নিয়ে ব্যবসা করতে।
বাংলার গর্ব অমর্ত্য সে নীতিকে দুপায়ে ধরে মাস্টাররা চলে যাচ্ছে প্রাইভেট টিউশন করতে। ভারতবর্ষ অস্তিত্বকে খুন করে আজ রাজনীতি নেতারা করছে দুর্নীতি। আর তুমি চারপাশে এত অন্যায় দেখেও তুমি শুধু আমাদের অন্যায়টা দেখছো। আরে মা, দেখছি দেখছি দেখছি, এই কারণে যে তুই আমার মেয়ে আর করিম হলো আমার ছেলে, তাই বাবা হয়ে আজ আমি এ কথা বলতে বাধ্য হচ্ছি। তোরা দুজনে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যা, আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবি না। আব্দুল্লাহ, এ তুমি কি কথা বলছো আব্বাজান? আল্লাহর দোহাই, আগে দিদির কথাগুলো মন দিয়ে শোনো। না না, তোদের কোনো কথা আমার শোনার প্রয়োজন নেই, তোদের সবকিছু আমার জানা হয়ে গেছে। ওরা ভাই বোন দুজনে কি বলতে চাইছে আগে সেটা মন দিয়ে শোনো না। হ্যাঁ আব্বাজান, আমি তোমার কথা মতো কাজ করি। হ্যাঁ, আমার কথা মতো কাজ করলে তোরা 10 জনের একজন হতে পারতিস। এইভাবে চোর চিটিংবাজ হয়ে আমার মুখটাকে পোড়াতিস না। আমার সমস্ত খোয়াব তোরা ভেঙে খান খান করে দিয়েছিস। না আব্বাজান না, তোমার স্বপ্নে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি কি করেছিস? কি করেছিস? আজকের অন্ধকারে জগতে তলিয়ে গেছি, দুর্গন্ধযুক্ত পাক সারা গায়ে মেখে ফেলেছি। তোদেরকে আমার নিজের ছেলে মেয়ে ভাবতে ঘৃণা করছি। যা, চলে যা, এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে দূর হয়ে যা। আর তা যদি না হয় তাহলে জেনে রাখ, এই রমজান মাসে সচ্চা মুসলমান হয়ে এই আব্দুল্লাহ আল্লাহর কিরে নিয়ে বলছে, আব্দুল্লাহ, জিন্দেগিতে তোদের মুখ আর আমি দেখব না। এ তুমি কি দিব্যি দিলে আব্বাজান? দিদি যে তোমাকে ছাড়া বাঁচবে না। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। আব্বাজান আমাদের ভুল বুঝে রমজান মাসে যে দিব্যি দিল, সেই দিব্যি কানে শোনার পর আমি কিছুতেই এখানে থাকবো না রে ভাই। দিদি, আমি কিছুতেই এখানে থাকবো না। বন্যা, পিতৃ আজ্ঞা পালন করার জন্য রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিল, তাই তো আমি আমার আব্বাজানের স্বপ্নকে সার্থক করতে আমি চললাম। আমি আমার নতুন ঠিকানা। দিদি তুই কাঁদছিস? কাঁদছি, আমি কাঁদছি। আমি তো আব্বাজানের খারাপ মেয়ে। আব্বাজান যদি আমাকে মারতো না তাহলে আমি একটু কাঁদতাম না। কিন্তু আল্লাহর দিব্যি দিয়ে মুখ না দেখাবার প্রতিজ্ঞানে যে সহ্য করার ক্ষমতা আমার নেই রে ভাই। তাই তো আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আব্বাজান তুমি তোমার দিব্যি ফিরিয়ে নাও। আব্বাজান তুমি তোমার দিব্যি ফিরিয়ে নাও। বন্যা, কিন্তু না, বরং চোখের জলে ব্যথার আলপনাকে আমি যে কাজের জন্য শপথ নিয়েছি, আমি যদি তা পূর্ণ করতে না পারি তাহলে আব্বাজানকে আমি মুখ কোনোদিন দেখাবো না। তুই কোথায় যাচ্ছিস বন্যা? অসুর গায়ের জোরে স্বর্গ দখল করে নিয়েছিল ঠিকই, কিন্তু তারা কিন্তু বেশি দিন রাজত্ব করতে পারেনি। দুর্বল অক্ষম অসহায় দেবতাদের আকুল আহ্বানে জেগে উঠেছিল নারী শক্তি, আর সে আগমনে যে আমাকে ডাকছে, তাই আমি চললাম কর্তব্যের হাত ধরে। আমি আমার নতুন যাস না বেটি, যাস না, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। হায় আল্লাহ, এই আমি কি করলাম? রমজান মাসে আমি মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে ভুল করলে আব্বাজান, করি ভীষণ ভুল করলে। আজ যে দিদি এক রাস কথা বলবো এসেছিল, কিন্তু তুমি দিদির কথা না শুনে তাকে দিব্যি দিয়ে তাড়িয়ে দিলে। আজ দিদির চোখ দিয়ে যত ফোঁটা জল বেরোলো, আসল সত্যি জানার পর তার চেয়ে অনেক বেশি জল দিয়ে তোমাকে সে দিব্যি মুছে ফেলতে হবে আব্বাজান, তোমাকে সে দিব্যি মুছে ফেলতে হবে। আমি কি করলাম? রাগের মাথায় আমি মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। নন্দ ভাই, তুমি শীঘ্রই যাও, যে কোনো প্রকারে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো। যাও ভাই, যাও। যাচ্ছি আব্দুল্লাহ, যাচ্ছি। তবে বন্যাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো কিনা এ কথা আমি তোমাকে দিতে পারছি না, কারণ বন্যা যে তোমার মেয়ে, লোহার চেয়েও শক্ত আর পাহাড়ের চেয়েও অনড়।
তাই তুমি তোমার দিব্যি ফিরিয়ে নিলে, সে তার দিব্যি কখনোই ফিরিয়ে নেবে না, কোনোদিনই না। আমি কি করলাম? কেন আমার মুখ দিয়ে বেরোলো এত বড় নিষ্ঠুর কথা? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। বন্যা, বন্যা কোথায় গেলি? এই দেখ আমি এসে গেছি। বন্যা, আমি থানার বড়বাবু। ও, বন্যার খোঁজে এসেছেন বুঝি? হ্যাঁ এসেছি, কিন্তু আপনি পালক বোঝেন? পালক? আমি হতবাগীর পালক আব্বাজান। আপনি আমাকে প্রণাম করছেন কেন? আপনি আমার বান্ধবীর বাবা, এই আমি আপনাকে প্রথম দেখলাম আর আমি আপনাকে প্রণাম করব না? আপনি কি বলছেন দারোগা বাবু? ঠিকই বলছি কাকা বাবু। বন্যার আমি একই সঙ্গে পড়াশোনা করেছি, কলেজের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল ওই বন্যা। আমি এই থানাতে পোস্টিং হয়ে আসার পর অবশ্য ওকে আমি নতুন রূপে দেখতে পাচ্ছি, তবে আগে থেকে ওকে না চিনলে ওকে আমার খারাপ মনে হতো। তাই তো ডিটেলসে সবকিছু জানবো বলে ওকে আমি থানা থেকে রিলিজ দিয়েছি। ও হ্যাঁ, আপনি এক কাজ করুন, আপনি যত তাড়াতাড়ি পারেন বন্যাকে ডেকে দিন। হতভাগী যে বড় অভিমানী, আমার উপর অভিমান করে কোথায় যে গেছে আমি জানি না দারোগা বাবু, আমি জানি না। কোথায় গেছে? কোথায় গেছে বন্যা? জানি না। কোন স্বর্গের পথে আজকের মহিষাসুর মর্দিনী? আপনি খুঁজুন দারোগা বাবু, আপনি খুঁজুন। দয়া করে আমার পেটিকে আমার কাছে ফিরিয়ে এনে দিন, ফিরিয়ে এনে দিন দারোগা বাবু, ফিরিয়ে। আপনি নিশ্চিন্তে থাকুন কাকা বাবু, আমি যেভাবে হোক বন্যাকে ঠিক খুঁজে আনবই। বন্যাকে যে আমাকে খুঁজে আনতেই হবে। ওর কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। ওকে দেখে আমি এক নতুন আশার আলো দেখেছিলাম, কিন্তু অভিমানের দমকা বাতাসে সে আলো আমি কিছুতেই নিভে যেতে দেব না। আপনি কোনো চিন্তা করবেন না, বন্যাকে আমি ঠিক খুঁজে আনবই। বন্যাকে যে আমাকে খুঁজে আনতেই হবে। আজ নতুন বউ আসছে, তাই তো লক্ষ্মীর ঝাঁপি থেকে নতুন বউকে বরণ করার জন্য শাঁখ দুর্বা ফুল তুলে নিয়েছি। উলু দিয়ে শাঁখ বাজিয়ে নতুন বউকে বরণ করব বলে মহিম বাবুর নির্দেশ মতো অপেক্ষা করছি। করছি আমি বাড়ির প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করছি, এ কেমন বউ, এ কেমন বিয়ে? সাথী ছানাই নেই, নিমন্ত্রিত লোকজন নেই। এই কি সেনবাড়ি ছেলে বিয়ে নমুনা? জানি না সাথে জানি, এইভাবে সেনবাড়ির একমাত্র ছেলের বিয়ে হতে পারে না। তবু আদি খেতা করে শাঁখ বাজাচ্ছ, উলু দিচ্ছ। কেন বাজাচ্ছ শাঁখ? কেন আজকের এই আনন্দের দিনে তোমার দু চোখে জল? দুঃখের সাথে দুঃখে সম্রাটের বিয়েটা যে এরকম ভাবে হবে তা আমি ভাবতে পারিনি। শাঁখ বাজাচ্ছি এবং সেই কল্যাণের জন্য, সম্রাটের মঙ্গলের জন্য। এছাড়া তো আমার কিছু করার নেই। যাদের হাতে আছে এবারের ক্ষমতার লাগাম, তারা তো আবার বেশি দর স্বাচ্ছন্দ্য পছন্দ করে। পছন্দ করি না, পছন্দ করি না, পছন্দ করি না, আর পছন্দ করি না জেনেও এমন আদিক্ষেতা দেখিয়ে শাক বাজিয়ে উলু দিয়ে সারা বাড়ি মাথায় তুলছো কেন? মা, আমরা শব্দ করে যতটা বাড়ি মাথায় তুলেছি তার চেয়ে অনেক বেশি লাই দিয়ে তুমি মামাকে মাথায় তুলেছো। কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি সেনবাড়ির ছেলে বিয়েতে কেন অনুষ্ঠান হলো না? সিন্ধুকে টাকা নেই নাকি সৎ ছেলে বলে ইচ্ছেটা নেই? সাথী, মায়ের সাথে এভাবে ব্যবহার করতে নেই। মা হয়ে ছেলের প্রতি যে ব্যবহার আমার গর্ভধারিণী করেছেন তাকে আজ পর্যন্ত কোনো মা করতে পেরেছেন নাকি করতে পারে? বড় বুঝে গেছিস দেখছি। তাকে বোঝাচ্ছে এই অলক্ষণে হারাম জাতিটা, না তো সেই ভগবান বাপটা? কে বোঝাচ্ছে? কে? আমি তো ওকে বোঝাচ্ছি না, মানে দিদি বুঝিয়ে বলছি। ও দিদি, সাথীর দোষটা কোথায়? ছেলে মানুষ, ওকে সবকিছু বুঝিয়ে না বলে চলে। সাথীমা, তোর দাদার বিয়েতে না আজকে কোনো অনুষ্ঠান হবে না, বুঝলি? তবে আমি তোকে কথা দিচ্ছি, 1 বছর পরে আমি নিজে দাঁড়িয়ে থেকে ধুমধাম করে অনুষ্ঠান করব। 1 বছর পর? হ্যাঁ রে, বৌমার কোষ্ঠীতে লেখা আছে, বুঝলি? বিয়ের পরে কোনো অনুষ্ঠান করলে বৌমা মারা যাবে, তাই কোষ্ঠী বিচার করে এই শান্তনা পুষ্টিকর কথাগুলো
তুমি আমাকে বেশ মিষ্টি করে শোনাচ্ছ মামা। সাথী। মামা, এটা 2021 সাল, যেখানে মানুষ চাঁদে গিয়ে বসবাস করতে চাইছে, আপনি এখনো সেই মানধাতা আমলে কুসংস্কৃতিতে বিশ্বাস করে পড়ে আছেন। তোমার বৌমা এখন কোথায়? আরে কোথায় আবার, ওই তো বাইরের গাড়িতে বসে আছে জানি। আর দাদা, এই তার কথা আর বলিস না বুঝলি। দেখ তুই, আমি, তোর মা ওর জন্য কত ভাবি, ওর কি কোনো কাণ্ডজ্ঞান আছে? সেই রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করার পর দেখ কোনো ভাটিখানায় বসে মদ খাচ্ছে। দাদা কোনো ভাটিখানায় গেছে কিনা জানি না, তবে তোমরা যে দাদাকে নরকের দিকে নিয়ে যাচ্ছ তা আমি হলক করে বলতে পারি। চলো সাথী, নতুন বউকে বরণ করার ব্যবস্থা করি, চলো। হ্যাঁ চলো দেখি। সেনবাড়ির জন্য আমার মামার পছন্দ করা বৌমা, বৌমা নাকি বোমা? ও দিদি, আপেল খা। না ভাই, তুই খা, রোগা হয়ে যাচ্ছে আমার সোনা ভাইটা। দিদি কি বুঝছিস দিদি? বুঝেছি, ওরা সাথীর মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আরে ওকে আমি ম্যানেজ করে নেব। জামাইবাবু কোথায়? ঘরে তালা বন্ধ করে রেখেছি। দিদি, বউকে দেখবে বলেছিল, কিন্তু আমি না বলে। তুই ঠিক করেছিস দিদি। ওই মেয়েটার সামনে বেফাস কিছু বলে না, শালা সব গন্ডগোল হয়ে যাবে। মেয়েটাকে সব শিখিয়ে পড়ে এনেছিস তো? আরে একদম ট্রেনিং প্রাপ্ত দিদি রে, তুই শুধু দেখে যা। দেখো মা, দেখো বৌদির মুখখানা কি সুন্দর। বাড়িতে নতুন লোক আসার সঙ্গে সঙ্গেই তোরা দীক্ষাটা শুরু হয়ে গেল। ওর ওই সুন্দর মুখটা তুই দেখ, আবার দেখে কোনো কাজ নেই। আরে এসো বন্যা, এসো আলাপ করে দি। ইনি তোমার শাশুড়ি মা। সে আমি দেখেই চিনতে পেরেছি। কি করেছিলে? এটা তো কম্পিউটার ইন্টারনেটের যুগ, মাথায় আজকালকার মেয়েরা দরজাল শাশুড়ি দেখলে চিনতে পেরে যায়। ভবিষ্যতে ধরতে হবে কিনা? ধরবে মানে কি ধরবে তুমি? সেটা আপনি ঠিক করে দেবেন। আপনার রান্নাঘরে গিয়ে খুন্তি ধরবো, না আপনার ঘরে গিয়ে চুলের মুঠি ধরবো? ওভাবে বলতে নেই বন্যা, উনি তোমার শাশুড়ি। শাশুড়ি? শালা শাশুড়ি তো নয়, যে ICDS এ খিচুড়ি, তেল ডাল বিল হলুদ ভাত। কি শাশুড়ি মা, দেবো নাকি একটু শিরশিড়ির হাত? বৌমা হচ্ছেটা কি? উনি তোমার গুরুজন। গুরুজন না ঘোড়া? শালা আমার সাথে ভদ্রভাবে কথা না বলে না, দেবো শালা কেমন খিস্তি। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, এমন মেয়ে তো আমি বাপের জন্মে দেখিনি। এইবার দেখবেন মা, এই জন্মেই দেখবেন। ও মা, মা গো একটু পাটা দিন তো, আমি প্রণাম করবো। থাক থাক, আর প্রণাম কর। তাহলে থাক। আসলে আমার বাবা বলতেন, শ্বশুর বাড়িতে গিয়ে সবচেয়ে যিনি বয়সে বড় তিনাকে প্রণাম করে এই সোনার হাতটা দিবি। এটা নাকি গুরুদক্ষী না, এটা নাকি আমাদের বংশের নিয়ম। সেটা আগে বলবে তো। দেখো দেখি, তখন থেকে শুধু শুধু মুখ করছি। নাও মা, প্রণাম কর। না মা, এটা আপনার জন্য নয়। আমার বাবা বলেছিলেন, শ্বশুর বাড়িতে গিয়ে সবচেয়ে যিনি বয়সে বড় তিনাকেই দিতে। কিন্তু এখানে তো দেখছি সবচেয়ে বড় হচ্ছেন ইনি, তাই ইনাকেই আমি দিচ্ছি। এ তুমি কি করলে মা? না না, এই হাতটা তোমার কাছে। তুমি ওকে চিনতে পারোনি, ওকে চিনতে পারোনি। ও হচ্ছে এবারে কাজের লোক, মানে চাকরানি। না মা, বৌদি ঠিকই চিনতে পেরেছে, শুধু ও কাজের লোকেদের এখনো চিনতে পারে। ওই তুই থাম। এসব কি হচ্ছে বন্যা? চেপে যান, অ্যাক্টিং চলছে, অ্যাক্টিং। আপনার ভাগ্নি আর এই কাজের মেয়েটা বিশ্বাস অর্জন করার জন্য একটু নাটক করছি আর কি। আরে তাই বলো, আমি তো ভাবলাম তার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাইকে তো দেখছি না, তিনি কি মারা গেছেন? কি অলক্ষণে কথা বলছো? উনি বেঁচে আছেন, বেঁচে আছেন, তবে অসুস্থ তো, তাই বাড়ির বাইরে বেরোন না। ও শালা, আমি বুঝতেই পারিনি আপনি সিঁথিতে সিঁদুর পরেননি, তাই বুঝতে পারিনি। সিঁদুর আমি পরি না, বুঝলে? সিঁদুর বড় ব্যাগটাকে। আর তাছাড়া
সিঁদুর পড়লে না আবার চুলের স্টাইলটা নষ্ট হয়ে যায়। মাগো, চুলের স্টাইল করতে গিয়ে আপনি আপনার নারীত্বের চরিত্রটাকে নষ্ট করে দিতে চাইছেন? বাহ বৌদি বাহ, এতদিন পরে একটা বৌদি মতন বৌদি পেলাম। রস একবারে উথলে পড়ছে। এই যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাড়ির খবর কি শুনছো? যাও নিজের কাজে যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। বৌরানী, তোমার ঘরটা আমি পরিষ্কার করে দিচ্ছি, তুমি এসো, তুমি এসো। হ্যাঁ শুনেছিলাম তোমার সাথে নাকি তোমার কে ভাই নাকি আসবে, তা সে গুণধরটি কোথায়? সত্যি তো ভাই যে গেল কোথায়? ওরে ভাই, ভাই রে, ও ভাই, এই তো আমার ভাই। একটা করে নামান দেখি। ওরে বাবা রে, এই নিন প্রণামীর কাপড়গুলো ধরুন। সালা হাঁপ ছেড়ে বাঁচলাম। জানিস দিদি, যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন সালা ছুরি, তখন মনে হচ্ছিল যেন একটা চলন্ত শোরুম যাচ্ছে। তা আপনি নিশ্চয় আমার শাশুড়ি, সরি দিদির শাশুড়ি। তা শাশুড়ি মা, ওই তত্ত্বের বাক্সগুলো কোথায় রাখবো? কেন আমার মাথায় রাখো। সে কি মাথায় হালকা সিঁদুর রাখতে পারেন না? এত ভারী বাক্স রাখবেন কি করে? যাচ্ছে কথা, পাটা দিন আপনাকে। আর প্রণাম করতে হবে না। কেন, আপনার পায়ে কি গোদ আছে? তুই মুখ ফসকে বেরিয়ে গেছে। মামা বাবু আসুন, আপনাকে প্রণাম করি। আরে মামা বলে কথা। থাক 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 বাবা, চির সুখী হও। তা আপনি তো দিদি ননদ, দিন পাটা দিন, আপনাকে একটা প্রণাম করি। আমাকে প্রণাম করছো কেন? কি মুশকিল, আমার বাবা বলতেন যখন প্রণাম করবি সামনে যারা থাকবে সবাইকে প্রণাম করবি, তাই না রে দিদি? এই কেলেঙ্কারি, যারা বয়সে ছোট তাদের প্রণাম করতে নেই বাবা। তাহলে কি করতে হয় মামা? কেন বাবা, এইভাবে থুতনিতে ধরে চুমু খেতে হয়। যা 2 ছক্কা 5 12 দান। তা মামনি মুখটা একটু কাছে নিয়ে এসো তো, তোমাকে একটা চুমু খাই। এ ভাই, এটা কি করছিস রে? এটা আমার শ্বশুর বাড়ি, এখানে কোনো বাঁদরামো চলবে না। আরে আমি কোথায় বাঁদরামো করছি? আমি তো সবার সঙ্গে আলাপ করছি। তাছাড়া এটা তো তোর ঢপের শ্বশুর বাড়ি। আরে হোক ঢপের, তবু তো সত্যিকার একদিনটা চালিয়ে দিতে হবে নাকি? তো ঠিক 10 লক্ষ টাকা। চুপ কর না বাবা। বৌদি, তোমরা ফিস ফিস করে কি বলছো? ওই 10 লক্ষ টাকা। 10 লাখ টাকার নাটক মানে? তুমি কিছু বুঝবে না, আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো, কেমন? হ্যাঁ ছক্কা ফুট, পরে দিদির কাছে বুঝে নেবেন, কেমন? মা, আমি বলছিলাম কি, বাড়িতে নতুন বৌদি এসেছে, এখন কি তোমাদের আজকারাতে দাদা ওই শয়তানের বাড়িতে যাবে? তো দাদার কথা আর বলিস না, বুঝলি? দেখ, ওকে আমি বারণ করেছি, পই পই করে বারণ করেছি, কিন্তু ও আমার কোনো কথা শুনতে চাইনি রে। তাই ভাবছি ওকে বলে আর কোনো লাভ নেই। তার চেয়ে আমি বরং ওই কাল লাগেনিটার ঘরে গিয়ে ওর 20 দাঁত দুটোকে ভেঙে দিয়ে আসি। হ্যাঁ, তুমি নিশ্চয় মহিমের মুখে শুনেছো যে তোমার শ্বশুর মশাই অসুস্থ, মাথায় একটু গোলমাল আছে। তাই বলছিলাম যদি কিছু বেফাস কথা বলে দেয় তুমি যেন কিছু মনে করো না। আর হ্যাঁ, একটা কথা, তুমি কিন্তু তোমার শ্বশুর মশাইয়ের ঘরে কোনোদিন যাবে না। কেন? ওনার পাগলামি বাড়লে উনি যখন তখন গলা টিপে দেন। তাই তো বলছিলাম একটু সাবধানে থাকবে। আমি তোমার ঘরটা বিমলাকে দিয়ে পরিষ্কার করে রেখেছি, তুমি হাত মুখ ধুয়ে নাও, আর আমি ততক্ষণে মুখটা ফেসিয়াল করে আসি। মা, আর যাবার সময় একটা কথা বলে যাই, আমি বাড়িতে আসার পর থেকে
এ বাড়িতে আমার রাজত্বই চলছে, আর এটাই এ বাড়ির শেষ কথা। মা তাই বলছিলাম শুধু খাবার সময়টুকু ছাড়া বাকি সময়টুকু তুমি তোমার মুখটা খুলবে না, কারণ বলা যায় না বাড়ির আনাচি কানাচি কত পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে, যদি কোনো বিপদ ঘটে যায় তখন হয়তো আবার আমাকে হাসপাতালে কিংবা মর্গে ছুটতে হবে, আর কাঁদতে কাঁদতে সম্রাটকে বলতে হবে, আইরি সম্রাট তোর বউয়ের মুখাগ্নি মা না, আমি তো তা বলবো না, আমি তো তা বলবো না, আমি বলবো আমার বৌমা অনন্য, আমার বৌমা ধন্য। এক মিনিট মা, শুনুন, আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন না, আমি কিন্তু সেই স্কুলে হেডমাস্টার ছিলাম। তাই বলছিলাম আজ থেকে যা করবেন যা বলবেন একটু ভেবে চিনতে বলবেন, ভবিষ্যতে আমার পেছনে আপনি কোনোদিন লাগতে আসবেন না, কারণ আজ পর্যন্ত যার পেছনে আপনি লেগেছেন তারা প্রচন্ড ভীতু ছিল, আমি কিন্তু সে জাতের নয়, একেবারে ফরফটি মাল, হাত দিলেই বলো হরি হরি। বৌদি, মা যা বলে গেল তা সব কথা মিথ্যে। সব কথা মিথ্যে? হ্যাঁ, বাবাকে জোর করে ওষুধ খাইয়ে মা আর মামা নিজের সাথে অসুস্থ করে রেখেছে। তুমি কিছু বলনি কেন? তুমি প্রতিবাদ করনি কেন? এই অরাজকতা করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। দেখি তুমি যদি এবারে ভোল পাঠাতে পারো। কিন্তু আমি কি পারবো? প্রথম দর্শনে যে রূপ দেখালি তাতে আমি নিশ্চিন্ত। মা আর মামাকে তুমি ত্রিভুবন দেখে ছাড়বে। হ্যাঁ, এখন আমি চলি। এই যে শুনুন, এটা নিয়ে যান। এটা কি? রসগোল্লার হাঁড়ি। রসগোল্লার হাঁড়ি? জানেন আপনাকে না দেখতে খুব সুন্দর। देखा है पहली बार साजन के आंखों में प्यार, अब जाके आया मेरी बेचैनी दिल का करार। এটা তো হালকা কেন? ও মা, এ তো খালি হাঁড়ি। খালি হাঁড়ি তো এনেছি ভর্তি করে নিয়ে যাব বলে। আপনার হাঁড়ি আপনি রাখুন। এ কি রে দিদি, তোর ননদ যে আমাকে খালি হাঁড়ি ধরে দিয়ে চলে গেল। বেশ করেছে, খালি হাঁড়ি ধরেছে, বেশ করেছে। এরপর অন্তত মেয়েদের পেছনে ঘোরাটা যদি তোর বন্ধ হয়। হারামজাদা কথা। এই দিদি, এখানে হারামজাদা বলিস না, এটা তো শ্বশুর বাড়ি, এখানে আমার একটা প্রেস্টিজ আছে শালা। নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? আকাশ আকাশ ঘন নীল, শুধু নীল নীল আকাশ, সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছো কি? এ তো পুরো মালগাড়ি রে দিদি। কি ব্যাপার, আপনি এখনো জেগে আছেন? এই বাড়িতে প্রথম দিন তো, তাই আপনার জন্য আমি অপেক্ষা করছিলাম। ভুল করেছেন, আপনি ভুল করেছেন। আমার জন্য আপনি আর কোনোদিন জেগে অপেক্ষা করে থাকবেন না। বেশ, তা না হয় থাকবো না, কিন্তু আপনি কি রোজ রোজ মদ খেয়ে বাড়িতে আসেন? তাতে আপনার দরকার কি? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেবো? কৈফিয়ত আমাকে দিতে হবে না, কিন্তু রোজ রোজ মদ খেলে নিজে শরীর খারাপ করবে। আমাকে আপনি জ্ঞান দেবেন না প্লিজ, আমাকে আপনি জ্ঞান দেবেন না। দেখুন, জ্ঞান আমি দিচ্ছি না,
আসলে জ্ঞানটা হলো ডিনারের মতো, টেবিলে সাজানো থাকে, যার যতটুকু দরকার নিয়ে নেয়। আর জ্ঞানটা আজকালকার দিনে পরিবেশন হয় না, তাহলে অপচয় হয়। রাইট ইউ আর ঠিক, আপনি একদম ঠিক কথা বলেছেন। তাই তো আমিও বলছি, আমাকে জ্ঞান না দিয়ে আপনি শুতে চান। আর হ্যাঁ, আমি বিয়ের আগের দিনও মদ খেয়েছি।